স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমরা তারই বশত্ব করি, তারই আনুগত্য করি। আমরা আনুগত্য করি মহান ব্যক্তিত্ব, পৃথিবীর কল্যাণের দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা কৃতজ্ঞ শেখ হানিম্যানের প্রতি। তিনি আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত, সত্যের মাপকাঠির চরম সত্য চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথি আবিষ্কার করেছে। মানুষের সত্যিকার অর্থে আরোগ্যের যে চিকিৎসা, সেই হোমিওপ্যাথি। আমরা সেই হোমিওপ্যাথির ধারক বাহক, আমরা সেই হোমিওপ্যাথির চিকিৎসক। সত্য গ্রহণ করতে হলে সত্য হতে হয়। কোন বস্তু ধারণ করতে গেলে সেই বস্তুর প্রতি ধরে থাকার মতো পাত্র হতে হয়। হোমিওপ্যাথি একটা চরম সত্য বিজ্ঞান। আমাদেরকে সেই বিজ্ঞানের সত্যিকার অর্থের একজন ধারক বাহক হতে হবে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আমাদের সঞ্চালক, এই অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষ এবং একটি সংগঠন আছে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আসলে কি চাই? রোগের আরোগ্য নাকি রোগীর আরোগ্য? রোগের আরোগ্যের জন্য চিকিৎসা এক ধরনের, রোগীর আরোগ্যের জন্য চিকিৎসা এক ধরনের। রোগ আরোগ্য চাইলে লক্ষণ নিয়ে আলোচনা করতে হবে, আর রোগীর আরোগ্য চাইলে অর্গানন, দর্শন, ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করতে হবে। আমি আমার গত আলোচনাগুলো তো রোগীর আরোগ্যের কথা বলার চেষ্টা করছি। রোগীর আরোগ্যের আলোচনা, অর্গানন, দর্শন, ক্রনিক ডিজিজ কোথায় ভুল করলাম তার সমালোচনা চেয়েছি। এই গ্রুপে আমি নতুন, আপনাদের চাহিদা আমি বুঝতে পারিনি। বেশ কয়েকদিন আছি, তাই একটু একটু বুঝতে পারছি। রোগ আরোগ্যের বিষয় ভিত্তিক লক্ষণ নিয়ে আলোচনা আপনাদের পছন্দ। আমার বক্তৃতার পর যে সমস্ত জ্ঞানী অভিজ্ঞ স্যারেরা সংযোজন করেন, তারা অর্গাননের, দর্শন, ক্রনিক ডিজিজ থেকে সংযোজন না করে আপনাদের চাহিদা পূরণ করতে লক্ষণ ভিত্তিক আলোচনা সংযোজন করে থাকেন। ফলে আমি বুঝতে পারছি না আমি কি বলছি, তাতে আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা, না উপকার আমি অপকার করছি, আমার ভালোভাবে বোঝ হচ্ছে না। আপনারা এই বিষয়টি আমাকে জানাবেন। আজ আমি কিছু রোগ রোগী নিয়ে আলোচনা করব, যাতে রোগ ও রোগী চিকিৎসায় আমরা কোন পথ অবলম্বন করব। তা হয়তো বোঝাতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব আমরা হোমিওপ্যাথি শিখে রোগীর ঔষধ কি করে চিকিৎসা নির্বাচন করতে হয়, কোন রোগ কিভাবে আরোগ্য হলে তাকে আদর্শ আরোগ্য বলে, তা বোঝানোর আমি প্রাণপন্ত চেষ্টা করব। আমার ভুল এবং ভ্রান্তি গুলো আপনারা ধরবেন, সমালোচনা করবেন। আমি শুরুতে একটা উদাহরণ দেই। দুই ভাই সংসারে একসঙ্গে ছিলেন, বাবা মা মারা গেছেন, বয়স হয়ে গেছে, তাদের নাতি নাতনি হয়েছেন, তারা একসঙ্গেই থাকলেন। বৃদ্ধ হয়ে গেছে, তাই প্রকৃতির নিয়মে সংসারে আলাদা হওয়ার দরকার। তারা একদিন ভাবলেন, দুই ভাই পরামর্শ করলেন যে আমরা আলাদা হয়ে যাই।
আমরা এখন তো মারা যাব, নাতি নাতনিদের যেন সবকিছু নির্ভেজাল থাকে। তাদের দুই ভাইয়ের মধ্যে চমৎকার সম্পর্ক ফলে তারা দুজনে পৃথক হলেন। পৃথকের দিন হলো কি, ছোট ভাই মাংস নিয়ে আসছেন, তারা দুজনে একসঙ্গে এক হাঁড়িতে খেলেন। ভাবলেন যে আজ কি করে আমি আলাদা খাই, তাই তার বাড়ির রান্না করার সেই মাংসের অর্ধেকটা বড় ভাইয়ের বাসায় পাঠালেন। বড় ভাই সেই মাংস খাবার পরেই তার বমি ও পায়খানা শুরু হলো। তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন, আপনার বমি পায়খানা কিভাবে হলো? তিনি বললেন যে আমি মাংস খেয়েছি, মাংস খাওয়ার পরে বমি পায়খানা। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার পিপাসা আছে? বলে পিপাসা নাই। পানি পিপাসা নেই, জিভাটা শুষ্ক, মাংস খাওয়ার পর চর্বিযুক্ত খাবার পর পায়খানা, তাই পালসিলের তাকে দিলেন। পালসি দিলে 2-1 ডোজ খেতে খেতেই তার পায়খানা বমি ভালো হয়ে গেল। ভালো হবার পর উভয় খুশি, ডাক্তার রোগী দুজনেই খুশি। দারুণ ব্যাপার। একমাত্র 1 ডোজ বা 10-15 মিনিটের মধ্যেই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এত মারাত্মক পায়খানা বমি ভালো হয়ে গেল। ডাক্তারের খুশি গদগদ, রোগীও বাহাবা। কিন্তু পরের দিন এই রোগী খোঁজ নিলেন ছোট ভাইয়ের পরিবারের প্রতি, যে তাদের এই মাংস খাওয়ার কারণে কারো কিছু হয়েছে কিনা। দেখা গেল তাদের কারো কিছু হয়নি। তখন তিনি কবিরাজের কাছে গেলেন। কবিরাজ সাহেব যথারীতি যা বলার তাই বললেন। তারপর তাকে ওষুধ দিলেন। এভাবে চলতে চলতে তার একটা সময় পেটের ব্যথা শুরু হলো। পেট ব্যথার আজকে কবিরাজি, কালকে ডাক্তারি, ছোট ডাক্তার বড় ডাক্তার সবকিছু দেখালেন। পরীক্ষা হলো, পরীক্ষার পর দেখা গেল তার আলসার হয়েছে। আলসারের চিকিৎসা চলতে চলতে আজ তিনি পাকস্থলী ক্যান্সার নিয়ে এসেছেন। এখন প্রশ্ন হলো, পালসিডিলের যদি আরোগ্য হয়ে থাকে, তিনি পরের দিন কবিরাজের কাছে গেলেন কেন? বাবা, আরোগ্য কি এই পায়খানা বমি ভালো হওয়া? এই পায়খানা ভালো হয় কি আসলে সব শেষ? তিনি কবিরাজের কাছে গেলেন, তাহলে তো মানসিক ভাবে তিনি আরোগ্য হননি। সুস্থতা তো তাকেই বলে যার আর শারীরিক মানসিক কষ্ট থাকবে না। ক্লাস নিচ্ছে বলছো, শারীরিক মানসিক আর কোনো কষ্ট থাকবে না। সামাজিক কাজে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে। তাহলে কি এই মানুষটি সামাজিক ভাবে মানসিক ভাবে সুস্থ হয়েছে? মানসিক ভাবে সুস্থ হয়নি। মানসিক ভাবে সুস্থ যদি হতো তাহলে তিনি কবিরাজের কাছে যেতেন না। দেখেন, এই রোগীতে আরোগ্যটা শুরু হয়েছে কোথায় থেকে? এই রোগীতে আরোগ্যটা শুরু হয়েছে তার রোগ থেকে। এই রোগীর আরোগ্যটা শুরু হয়েছে রোগ থেকে। আর আরোগ্য শুরু হবার কথা মন থেকে, কিন্তু রোগীর আরোগ্য শুরু হলো রোগ থেকে। এক মিনিট, একটা রোগী
স্যার একটু রোগী নিয়ে কথা বলতেছি, আমরা একটু অপেক্ষা করি। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের হোমিওপ্যাথিক কল্যাণ আপনার সোসাইটির ক্লাস চলছে, আপনি তো লিংক ঢুকতে পারতেছেন, আমি ক্লাস নিচ্ছি। আপনি এই সময় একটু ফোন দেন, আমি পরে কথা বলতে হবে আপনার সাথে। হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাক্তার শফিকুল ইসলাম স্যার আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন, ডাক্তার লিপ্টন স্যার, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন আব্দুল্লাল ফিরোজ স্যার। সবাইকে অভিনন্দন আজকের ক্লাসের পক্ষ থেকে। হ্যারিম্যানের অর্গাননের 1 নং সূত্র থেকে যদি আমরা প্রশ্ন করি এই রোগীকে, এই যে 1 নং সূত্র থেকে যদি আমরা এই রোগীকে প্রশ্ন করতাম যে তাকে পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দিতে হবে, তাহলে আমরা পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দিব কিভাবে? সুস্থ অবস্থার তার লক্ষণ কেমন ছিল? একটা মানুষ তার পূর্বের স্বাস্থ্যে তার পূর্ণ ঠিকানায় ফিরিয়ে দিব, তার ঠিকানাটা কিন্তু আমাকে জানতে হবে। অর্থাৎ সুস্থ অবস্থায় মানুষটির কেমন লক্ষণ ছিল, কখন থেকে তার এই রোগটি শুরু হলো। আমরা যদি তাকে প্রশ্ন করতাম আপনার এই যে মাংস খাবার পর পায়খানা বমি, মাংস খেলেই কি এরকম হয়, তিনি হয়তো বলতেন হয় না। আজ যে হলো ঘরের কথা পরে তো বলা যায় না, তারপরেও বলি। কি বলবো, আমার ভাইয়ের বাসা থেকে মাংস দিছে, সেটা খাবার পর থেকেই আমার এই অবস্থা। তার মানে কি তিনি এই মাংসটা খাবার শুরু থেকেই তার সন্দেহ হয়েছিল অনেকগুলো দেবার কারণে। তার মনে সন্দেহ হলো যে এটা খেলে আমার কিছু হবে, তাহলে পালসি দিলে ভালো হলো কেন? আপনারা যদি 4 আর 5 নং সূত্রে পড়েন তাহলে দেখবেন যে উত্তেজক কারণের কথা বলা আছে, কারণ এই মাংস ছিল উত্তেজক কারণ। মূলত তার রোগ ছিল হলো সন্দেহ, যেটা খেলে আমার কিছু একটা হবে। এই যে সন্দেহ, তাহলে আমার তাকে স্বাস্থ্যে ফিরে দিতে গেলে তাকে সন্দেহ থেকে যেন আরোগ্য হয়, সেখানে আমাকে বঞ্চিত হতো। কিন্তু আমি বলছিলাম কোথায়? তার মাংস খাওয়ার থেকে। তাই তো স্যার হ্যানিম্যান তার অর্গানন গ্রন্থে বললেন ঘটিত অচির রোগ অপচিকিৎসা হেতু স্থায়ী চিররোগ তৈরি হয়। দেখুন এই রোগীটাতে কি হলো, মাংস খাওয়ার পর বমি পায়খানা, তাকে পালসিডল দেওয়াই হলো, তার বমি পায়খানা ভালো হলো, ঠিক আছে, কিন্তু মানুষটির স্থায়ী চিররোগ হলো। এই যে স্থায়ী চিররোগ হবার পিছনে তাহলে আমরা যথাযথ জায়গায় 1 নং সূত্রটা অনুসরণ না করার কারণে, যে কোথায় থেকে তার চিকিৎসাটা শুরু হবে, কোথায় থেকে তার রোগটা শুরু হলো, সেইখানে আমি পৌঁছার না করার কারণে আজকে তার এই করুণ দশা। তাহলে এই করুণ দশার জন্য কে দায়ী? আজকে আমাদের যে আয়াতটি আলোচনা করা হলো, দেখুন সূক্ষ্ম বিষয়ে যদি আমরা কাউকে ঠকাইয়া থাকি, তাহলে আমরা কি সেই রোগীটাকে আসলে সত্যিকার অর্থে চিকিৎসা দিয়েছি, না প্রকৃত অর্থে তাকে ঠকিয়েছি? যদি আমি তাকে ঠকিয়ে থাকি, তাহলে আমার চিকিৎসার এই মানুষটির সমস্ত রোগের দায়ভার ওই ডাক্তার সাহেবের। আমরা তো একটা সৎ চেষ্টা করি, আমরা কখনোই রোগ আরোগ্য করি না, কখনোই না, কখনোই আমরা রোগ আরোগ্য করতে পারি না, কখনোই ওষুধ আরোগ্য করে না, তিনিই করেন। কিন্তু তেনার কাছে আমাদেরকে সত্যিকার অর্থে পৌঁছানোর চেষ্টা করতে হবে। তাই আমি আমার প্রত্যেকটা আলোচনায় এই লক্ষণ হয়তো বলছি না কোন রোগের কোন লক্ষণে কোন ওষুধ হবে,
দেখুন, যথাযথ লক্ষণ মিলে ওষুধ দেওয়ার পরেও, রোগী আরোগ্য হবার পরেও যখন ওষুধ ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি কি করে আপনাদেরকে ওষুধ সম্পর্কে বলি? আমি তাই আরোগ্যের একটা কৌশল বর্ণনা করার চেষ্টা করি, যাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতে পারি। কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতেই হবে। আমি আমার এই বক্তব্যগুলোর মাধ্যমে তাই আদর্শ আরোগ্য কথা বলার চেষ্টা করছি। কতটুকু বলতে পারছি আমি জানি না, তবে আমার বলার এই সমালোচনাগুলো করুন, যাতে আমি নিজেও শিখতে পারি, আপনাদেরও শেখার পথ তৈরি হয়। আমি চট্টগ্রাম থেকে ঢাকায় কিভাবে আসা যায়, রংপুর থেকে ঢাকায় কিভাবে যাওয়া যায় তার বর্ণনা দিচ্ছি মাত্র। কিন্তু ট্রেন দিয়ে যদি আমি যাই, আমার যাওয়া হবে, আপনাদের হবে না। তাই আমি লক্ষণ বেশি বলছি না। দেখুন, লক্ষণ, ওষুধের লক্ষণ নিয়ে বলাটা আসলে অনেক সময় বোকামি হয়। কেমন বোকামি হয়? আমার একটা প্রস্রাব বেদনার রোগী, গরমের দিন, যে দেখি প্রচন্ড গরম, রোগী বেদনায় কাঁথা গায়ে দিয়ে আছে। ব্যথাটা ধীরে ধীরে উঠছে, ধীরে ধীরে থেমে যাচ্ছে। ব্যথায় রোগীর চোখে পানি। আমার একজন সহকারী ডাক্তার আছে, সাথে আরো 2-3 জন ছাত্র আছে। তারা বললেন, স্যার পালসিটিলা দেই। বললাম, হ্যাঁ, লক্ষণ তো পালসিটিলা, কিন্তু ওষুধটি কার্বোভেস 01 দিন। তারা অবাক বিস্ময়ের দিকে আমার মুখের দিকে তাকালেন। আমি বললাম, দেখুন, লক্ষণ ঠিক আছে, এখানে 2-3টা দিক আপনাদেরকে বলি। এই যে ব্যথা, এই ব্যথাকে ধারণ করবার যে জীবন শক্তির প্রয়োজন, যে চাপ দেবার কথা, সে চাপটা তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? জীবনের শক্তি সেই পরিমাণ ব্যথাটাকে ধরে রাখতে পারছে না, ধারণ করতে পারছে না। জীবনের শক্তি এখানে দুর্বল হয়ে গেছে। জীবনের শক্তিকে যদি আমি সতেজ না করি, তাহলে সুস্থ বাচ্চা প্রসব হবে না। এদের জিজ্ঞাসা করে দেখুন, এই মা মানসিক ভাবে যেমন জর্জরিত ছিল, আমি আমার ছাত্রদেরকে বললাম, জিজ্ঞাসা করে দেখুন, এই মা মানসিক ভাবে যেমন জর্জরিত ছিল, তেমনি মাঝে মধ্যেই পেটে ব্যথা হতো। সবার সামনে জিজ্ঞাসাটা করা যাবে না, আড়ালে আবডালে তার শাশুড়িকে জিজ্ঞাসা করুন যে মা কি মাঝে মধ্যে না খেয়ে থাকতেন, মাঝে মাঝে কি কান্নাকাটি করতেন? তার শাশুড়ি ঠিক বললেন যে ঠিক, তার এভাবে অনেক ঘটনাই আছে। মাঝে মাঝে পেটে ব্যথা হতো, ওষুধ খেয়ে এই যে আঘাত তৈরি হলো, জীবন শক্তি তার পরাস্ত হয়ে আছে। এই জীবন শক্তি যদি সতেজ না হয়, আমরা অনেক সময় ওষুধ দিয়ে ব্যর্থ হই, কারণ শুধুমাত্র লক্ষণটাকে খুঁজি। সেই লক্ষণটা কেন পরিস্ফুটিত হচ্ছে না সেটা খোঁজার চেষ্টা করি না। স্যার, জীবন শক্তির কথা যে বলছেন, এই জীবন শক্তিকে যদি আমরা পুনরুজ্জীবিত করতে না পারি, জীবন শক্তিকে যদি তার জায়গায় না নিয়ে আসতে পারি, ঔষধকে তিনি গ্রহণ করতে পারেন না। তাই বললাম যে তোমরা দাও, এখন দেখো জীবন শক্তি সতেজ হবার পর তার বাচ্চা প্রসব হলো, আর ওষুধের প্রয়োজন হয়নি। তাহলে এই যে লক্ষণ দেখা, আমি যে দৃষ্টিতে, যে চোখ দিয়ে দেখি, আমাদের লিপ্টন স্যার একটা রোগীতে যে দৃষ্টিতে, যে চোখ দিয়ে দেখেন, ঠিক সেই চোখ দিয়ে কিন্তু আপনার আমার দেখা হবে না। যার ফলে একই লক্ষণ দেখা গেলেও ওষুধ কিন্তু চোখের গভীরতার কারণে ভিন্ন হয়ে যেতে পারে। এই
ভিন্নতা অন্তর্দৃষ্টি থেকে তৈরি করতে হবে। আমি আপনাদেরকে সেই অন্তর্দৃষ্টি তৈরি করার, জাগানোর পথ দেখাবো। আপনারা সেই পথে হেঁটে আপনার অন্তর্দৃষ্টি তৈরি করবেন, মানুষের সত্যিকার অর্থে সত্যিকার হোমিওপ্যাথি চিকিৎসা দেবেন, যে চিকিৎসায় সত্যিকার অর্থে একটি মানুষ আদর্শ আরোগ্য হয়। আরোগ্যটা যেন এমন না হয় যে আজ তার পায়খানা ভালো, কিন্তু তিনি কোথায় গেলেন? দেখুন, এরকম যদি হয় যে আপনার নিজের নিকটাত্মীয় ছেলে মেয়ে, স্ত্রী, ভাই, বোন, কেউ না কেউ হঠাৎ করে আগুনেই পুড়ে গেছে, এমন ভাবে পুড়ে গেছে যে তার আর সচেতনত্ব নাই, তিনি অজ্ঞান হয়ে গেছেন। এখন আমরা সাধারণত জানি আগুনে পোড়া রোগের ওষুধ ক্যান্থারিস। আপনারা দেখুন, এই চৈতন্যতা হারানো, অজ্ঞান হয়ে যাওয়া রোগীকে আপনার ক্যান্থারিস দিন, উপকার পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। এবং এই চৈতন্যহীন অবস্থায় রোগীকে, অজ্ঞান রোগীকে ক্যান্থারিস প্রয়োগ করেন, মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি তৈরি হবে। কেননা দেখুন, আগুনে পড়ে গেলে কি জ্বালা হবে, যন্ত্রণা হবে, এটাই স্বাভাবিক। আর যন্ত্রণা কান্না দিয়ে, শব্দ দিয়ে, কষ্ট দিয়ে প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রোগী আগুনের যন্ত্রণার কাছে এত বেশি পরাজয় হয়েছে, তিনি অনুভূতি আর প্রকাশ করতে পারছেন না, অজ্ঞান হয়ে গেছেন। তার মানে কি? এই অবস্থায় ধরে রাখার সময় নেই, বিশেষায়িত হাসপাতালে নিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক। হাসপাতালে ডাক্তার সাহেবরা বললেন যে 72 ঘন্টা বলার কিচ্ছু নেই। আমিও ডাক্তার, সেই সময় মাথা নিচে করে বুক চাপিয়ে বিলোপ করা ছাড়া আমার কি কোনো পথ নেই? আমার কি করার ছিল? আমি হাসপাতালে নেব, হাসপাতালে আমি বিপক্ষে নাই, কারণ সেখানে বিশেষ কিছু প্রয়োজন আছে, সে প্রয়োজনগুলোর জন্য অবশ্যই নেব। কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে 72 ঘন্টা নয়, এমনকি 72 সেকেন্ডও এই রোগীর চৈতন্যত্ব ফিরে পেতে পারত। তাহলে আমার করণীয় কি? আমি এখানে আমার দেখতে হবে আসলে জীবন শক্তি তার কি পর্যায়ে আছে। এর জীবন শক্তি এত বেশি তলানিতে পৌঁছেছে, তাই তো স্যার হ্যানিম্যান বললেন মৃত্যু সঞ্জীবনী। যে মৃত্যু সঞ্জীবনী ওষুধটি যদি এই রোগীকে আমরা প্রয়োগ করতে পারি, তার জীবন শক্তি সতেজ হবে, তিনি জ্বালা যন্ত্রণা অনুভব করবে, তখন আমরা তার ঔষধ প্রয়োগ করব। যতক্ষণ পর্যন্ত তার যে যত জায়গায় পুড়ে গেছে, তত জায়গায় যদি জ্বালাটা ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্যান্থারিস প্রয়োগ করতে পারি না। কেননা ক্যান্থারিস কিসের ওষুধ? জ্বালা যন্ত্রণার ওষুধ। এই রোগীর কিন্তু এখন জ্বালা নেই, রোগীর কি আছে? জীবন শক্তি তলানিতে আছে। আপনার আমার 72 ঘন্টা নয়, এটা 72 সেকেন্ডের মধ্যে হতে পারে, 72 মিনিটের মধ্যে হতে পারে। জীবন শক্তি অনেক সময় এত বেশি তলানিতে পৌঁছে যে আমরা এই মৃত্যু সঞ্জীবনী দিয়েও প্রতিক্রিয়া নাও পেতে পারি। তখন কি করণীয়? স্যার তাই তো বললেন যে যখন তুমি মৃত্যু সঞ্জীবনী দিয়েও প্রতিক্রিয়া না পাই যদি, তাহলে বুঝে নিতে হবে যে এই রোগীতে শরীর মায়াজমটি আরো বেশি প্রকট থাকার কারণে। তখন একটু খোঁজ নিয়ে দেখবেন। যদি তো এই সময় আমাদের খোঁজ নেবার থাকে না,
কারণ খোঁজ নেওয়ার তো পরিবেশও নাই, আগে লক্ষণ নাই, কিচ্ছু নাই, আগে চাই ঔষধ। তাই তাকে মৃত্যু সঞ্জীবিনী, যদি মৃত্যু সঞ্জীবিনী একাধিকবার প্রয়োগ করার পরেও কোনো প্রতিক্রিয়া না পাই, তাহলে শরীর মাঝে একটা ওষুধ দিন, দিয়ে আবারও জীবনে শক্তি দিন। দেখবেন সত্যি সত্যি এই রোগী ফিরে আসবে। আর যদি আপনার ওষুধে ফিরে না আসে, তাহলে লিখে দিন যে কখনোই আর কোনো ওষুধই ফিরে আসবে না ইনশাআল্লাহ। কারণ হোমিওপ্যাথি চরম সত্য বিজ্ঞান, আর এই মৃত্যু সংযোজনের উপরে আর কোন ওষুধই কাজ করে না। আমি আমার জীবনে এরকম একটি রোগী পেয়েছিলাম আমার হাসপাতালে। আমার হাসপাতাল কর্তৃপক্ষ বলছিল যে এখনই তাকে প্লেনে নিয়ে যেতে হবে। আমি তাকে সেই মৃত্যু সঞ্জীবিনী ঔষধটি অর্থাৎ কার্বোভেজ ঔষধটি তাকে প্রয়োগ করি। তার জ্বালা যন্ত্রণা শুরু হয়, সে প্রথমে চোখ মিটমিট করে তাকায়, তারা জ্বালা যন্ত্রণার কথা বলে, পুড়ে গেল, ছুড়ে গেল। ততক্ষণ পর্যন্ত আমি এই ওষুধটির উপর নির্ভর করলাম, যতক্ষণ পর্যন্ত তার সমস্ত শরীরে যেখানে যেখানে পুড়ে গেছে, তখন সমস্ত অংশে যখন জ্বালা ফিরে আসলো, তখন আমাদের ওষুধ ক্যান্থারিস আমি প্রয়োগ করলাম। আর মজার বিষয় হলো যে আপনারা যদি ক্যান্থারিস প্রয়োগ করেন, দেখেন আমরা যদি এই ঠিক জায়গায়, ঠিক সময়, ঠিক ঔষধটি দিতে পারি, জ্বালার জন্য 24 ঘন্টা লাগবে, 1 ঘন্টাই যথেষ্ট। আমাদের জন্য 1 ঘন্টাই যথেষ্ট, এই জ্বালা থেমে যাবে। কিন্তু আজ আমরা আমার ব্যাধিকে না বোঝার কারণে, আজ আমরা আমার ব্যাধিকে শ্রদ্ধা না করার কারণে, আজ আমার ব্যাধিকে ভালোবাসা না করার কারণে প্রতিনিয়ত আমরা হেরে যাচ্ছি। একটা সংকীর্ণ রাস্তায় যদি সামনে বড় গাড়ি থাকে, পিছনে যদি ছোট গাড়ি থাকে, সেই গাড়িটি ওই আগের গাড়িটাকে ওভারটেক করে যাওয়াটা খুব কঠিন। আজকে আমরা ছোট গাড়ির যাত্রী হয়ে গেছি, পিছনে পড়ে গেছি। আমার তো পিছনে পড়ে থাকার কথা নয়, আমার সামনে থাকার কথা, আরো দ্রুত গতি যাবার কথা, কিন্তু পারছি না। কারণ হলো আমি আরোগ্যটাকে শুধুমাত্র ভাষা একটা অংশকে গ্রহণ করার চেষ্টা করছি। পায়খানাটা ভালো হয়ে গেলে আরোগ্য, পায়খানাটা ভালো হয়ে যাওয়াটাকেই আরোগ্য বলে না। এর আরোগ্যটা হয় তার মন থেকে। দেখুন, আমি আরো কিছু উদাহরণ দেই। ধরুন 3 জন রোগী আসছে, কি নিয়ে? 3 জনেরই কাশ, 3 জনেরই গায়ে ব্যথা, 3 জনেরই জ্বর, 3 জনের একই লক্ষণ। জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ আকৃতির, লাল বর্ণ, প্রস্রাবের সমস্যা, একটু আস্তে আস্তে হেঁটে বেড়ালে কাশটার উপকার, জ্বরটার উপকার, কিন্তু বেশি হাঁটলে কষ্টদায়ক। সমস্ত কিছু এক হবার পরেও আমরা যদি স্যার হানিম্যানের একদম সূত্র থেকে একটু খুঁজি, দেখতে পাই যে একজনের বংশ ইতিহাসে যক্ষা আছে, আরেকজন মায়ের গর্ভে থাকাকালীন মায়ের মানসিক অস্থিরতা ছিল, মানসিক কষ্ট ছিল, আর একজনের কিছুই ছিল না। বৃষ্টিতে হোক, কুয়াশায় ঘোরার কারণে হোক, তার শ্বাসকষ্ট। আমরা এই 3 জনকে যদি একই লক্ষণ দেখে একই ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি, হয়তো কাজটা কমবে, হয়তো ভালো থাকবে, কিন্তু রোগীটি কখনোই ভালো থাকবে না, আদর্শ আরোগ্য হবে না। কারণ স্যার তো বলছেন যে আদর্শ আরোগ্য দিতে হবে। আদর্শ আরোগ্য করতে গেলে তার সুস্থ অবস্থা, তার পূর্ব অবস্থা যদি আমি না জানি, তাহলে তাকে কখনোই তার সেই পূর্ব স্বাস্থ্যে ফিরে দেওয়া সম্ভব না। কারণ এই যে মানুষটি তার বংশ থেকে যক্ষার প্রভাব নিয়ে জন্ম নিয়েছে,
তার মধ্যে সেই প্রভাব সক্রিয় কিনা সেটা যদি আমি বিবেচনা না করি, আর সেই বিবেচনায় থেকে যদি আমি ওষুধ না দিই, তাহলে তো হবে না। এখন মাতৃকালীন মায়ের শারীরিক মানসিক স্বাস্থ্য সমান সন্তানের সুস্থতা। মাতৃকালীন মায়ের শারীরিক মানসিক সমান সন্তানের সুস্থতা। তাহলে এই যে মাতৃকালীন মায়ের শারীরিক মানসিক সন্তানের সুস্থতা, এই মানসিক স্বাস্থ্য তো সন্তানের মধ্যে তাহলে অবশ্যই বর্তমান। সেই বর্তমান অবস্থাকে যদি আমি বিবেচনা না করতে পারি, আর যদি শুধুমাত্র এই ভাষার লক্ষণ থেকে যদি আমি ওষুধ দিই, তাহলে তাকে কখনোই আমি তার কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেটাতে পৌঁছে দিতে পারবো না। তাই কাঙ্ক্ষিত স্বাস্থ্যে পৌঁছে দিতে গেলে আদর্শ আরোগ্য আমাকে সম্পাদন করতে হলে সত্যিকার যে হোমিওপ্যাথ হবার দরকার, আমাকে সেই হোমিওপ্যাথ হতে হবে। আর সেই হোমিওপ্যাথ তখনই হতে পারবো যখন আমি ক্রনিক ডিজিজ, অর্গানন মিলিয়ে ওষুধ নির্বাচন করব, ফিলোসফি মিলিয়ে যখন আমি ওষুধ নির্বাচন করব, আমার এই ওষুধটি কোন সূত্রের বলে আমি তাকে প্রয়োগ করলাম, সেই বিবেচনাটা যখন আমি নেব, তবেই না আমি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তাই আসুন আমরা সকলেই সত্যিকার অর্থে হোমিওপ্যাথ ডাক্তার হই। আগামী দিনের সকল প্যাথি হয়তো মা হাত তুলে নেবে যে আরোগ্য আমরা দিতে পারছি না, সেই সময়ের জন্য বিজয় পতাকা আকাশে উড়াবার জন্য আমরা সত্যিকার হোমিওপ্যাথ ডাক্তার হই, তবেই না আমাদের বিজয় আসবে। আমাদের অন্তর্দৃষ্টি খুলি লিপটন স্যারের মতো, আমাদের অন্তর্দৃষ্টি খুলি যেখানে এখানে যারা অভিজ্ঞ স্যার আছে তাদের মতো, তবেই আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। শুধুমাত্র ভাষা লক্ষণে যদি আমরা ওষুধ নির্বাচন ঠিক হয়, তাহলে লিপটন স্যারকে, যারা এখানে অভিজ্ঞ স্যার আছে, তাদেরকে একটা রোগীতে 1 ঘন্টা সময় মানে প্রয়োজন হতো না। 1 ঘন্টা সময় কেন প্রয়োজন হয়, সেই জায়গায় পৌঁছতে হবে। যেমন স্যার সেদিন একটা কথা বলছিলেন যে বাচ্চাকে কোলে দেখে বললেন যে অটিজম, তোর মায়ের এটা আছে, ওর বাবার এটা আছে। হ্যাঁ, আপনিও বলতে পারবেন। যে বাচ্চাটি জন্মদিন হার্ট ফুটা নিয়ে জন্ম নিয়েছে, একটু খোঁজ নিন, দেখুন ওই মাটা মানসিক ভাবে কখনোই সুখী ছিল না, ওই মায়ের পিরিয়ডের সমস্যা ছিল, ওই বাবা কখনো কখনো, ওই মা বা বাবা কেউ না কেউ কখনো কখনো মৃত্যুর মুখে হয়েছিল, এদের কারো না কারো সন্তান গর্ভপাতের ইতিহাস আছে। এরকম অনেক কিছু আপনারা পাবেন। সেই পাওয়াটা যোগ বিয়োগ করে ওষুধ নির্বাচন করুন, সত্যিকার অর্থে আরোগ্য দিতে পারবেন। সেই আদর্শ আরোগ্যের আহ্বান রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যারকে অভিনন্দন জানাই। স্যার চেষ্টা করেছেন হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে আদর্শ আরোগ্য কাহাকে বলে প্রাণপণ চেষ্টা করেছেন, এবং আমরাও যতটুকু সম্ভব নূতন হিসেবে যতটুকু আমরা হৃদয়ঙ্গম করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আজকের এই আদর্শ আরোগ্যের বিষয়ে আমি এখন অনুরোধ করব আমাদের সর্বশ্রদ্ধেয় ডাক্তার ইরশাদ হোসেন লিপটন স্যারকে কিছু মতামত দেওয়ার জন্য। স্যার আছেন আমাদের সাথে? আমাদের সাথে অনেক স্যাররাই আছেন, সবাই একটু মতামত দেবেন, আমাদেরকে একটু প্রাণবন্ত করবেন, এই অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। আমি তো অনেক পরে ঢুকেছি, সবটা পাইনি। শেষ দিকে যা পেলাম, স্যার অত্যন্ত চমৎকার এবং রিচ আলোচনা করেছে। এটা আমাদের দেখা দরকার, বোঝা দরকার। স্যারের আজকে আলোচনা থেকে ব্যক্তিগতভাবে আমিও সমৃদ্ধ হলাম। এটা সবার কাজে লাগবে, এটা দরকার। সেলিম স্যার কথা বলছেন, আজকে সকালে স্যার সঙ্গে কথা হয়েছে, ফোন করছিলেন সেলিম স্যার। আসলে সকালবেলা স্যারকে একটা পেশেন্ট, আমার ওই পেশেন্ট আমার চেম্বারে ছিল, তখন ওরা একটা ছবি করে স্যারকে পাঠিয়েছি। তো বিষয়টা হলো পেশেন্টটা সুমাইয়ার নাম, 15 বছরের এক কিশোরী।
ও গত 13 নভেম্বর আমার কাছে প্রথম মানে রেজিস্টার্ড হয় চিকিৎসার জন্য। ওর সমস্যা সমস্যা ছিল মাল্টিপল ফাইবার টিউমার ইন বোথ ব্রেস্ট এক, আর রাইট অ্যাক্সিলার হাইপারপ্লাসিয়া। মাত্র 15 বছর বয়সে এই মেয়েটার, এই কিশোরীটার তার অনেকগুলো টিউমার ফর্ম করছে, এক একটা ব্রেস্টে 3টা-4টা করে, এবং সেটা খুব মানে মোটামুটি বড় আকারের। আর হলো হাইপারপ্লাসিয়া তার রাইট এক্সেলে মানে ডান আর্মপিটের নিচে নিচের দিকে। তো স্যারকে বললাম, স্যার দেখে তো এই রুগীটা কি, তো স্যার বললো তো পালসের মতো মনে হয়। বলছি হ্যাঁ এরকম মনে হয়, কিন্তু আসলে এ হলো দ্বিতীয় ফলো আপ। 13 নভেম্বর এসছেন, মাসখানে একবার এসছেন প্রথম ফলো আপে। আজকে এসে জানালেন ওর টিউমার গুলো নাই, একটাও নাই, ওর স্বাভাবিক এবং সুস্থ সুন্দর। ও বলছে আমার টিউমার নাই, যদি আজকে তাকে ওষুধ দেওয়া হয়েছে। আবার ওর আগের দিনের একটা ছবি আমি করে রেখেছিলাম, কিন্তু ছবিটা বোধহয় আমি বিজি আবার ডিলিট করে দিয়েছি। তো আজকে ওর ছবিটা আমার নিজের বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে এই ছবিটা হলো সুমাইয়ার। কেন প্রথম দিন যখন ও এসছে তখন আমি একটা রোগাক্লিষ্ট, অপুষ্টিতে ভুগছে, অনিদ্রায় ভুগছে এবং মারাত্মক দুশ্চিন্তায় ভুগছে, এরকম একটা মেয়েকে দেখেছি। আর আজকে আমি দেখেছি সুমাইয়াকে একটা পুতুলের মতো, পুতুলের মতো একজন মানুষ। তো স্যার বললেন যে পালসেটি ল্যাব। বলছি জি স্যার, পালসেটি ল্যাব বললে এটা ঠিক আছে, বলতে পারেন ফিজিওনমিতে পালসেটি ল্যাব মনে হচ্ছে আপনার কাছে, বাট আমি রোগীটার চিকিৎসায় ওর ওষুধ এসেছে নেস্টাবিউটিকাম, এবং আরো জানাই স্যার আপনার ইনফরমেশন মানে আপনার অবগতের জন্য যে নেস্টাবিউটিকাম এই মেয়েটাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে। টিউমার গুলো নাই, আর হাইপারপ্লাসিয়াটাও নাই, কিছু নাই। সময় গেল আজকে 3 মাসে পড়েছে, আজকে 61 দিন আজকে ওর চিকিৎসা, বা 62 দিন এরকম। এখন এই চিকিৎসাটা কি সঠিকভাবে হচ্ছে? আমরা কিভাবে বুঝবো যে চিকিৎসাটা সঠিকভাবে হচ্ছে? আজকের বিষয় বোধহয় আরোগ্য নাকি? জি স্যার, আদর্শ আরোগ্য কাকে বলে? হ্যাঁ, আদর্শ আরোগ্য কাকে বলে? তাহলে এটা আমরা কিভাবে বুঝবো যে আমার চিকিৎসাটা ঠিকভাবে হয়েছে? ওর তো টিউমার ভালো হয়ে গেছে, তার মানে চিকিৎসাটা কি সঠিক হয়েছে? বোঝার কোনো উপায় নেই। রোগ ভালো হইলেই তো হয়, রোগীও তো এইটা চায়। বিষয়টা হলো আমরা যেভাবে রোগী দেখি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ফাইন 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 ফাইন। আমি মেয়েটার ছবিটা দেখাই তাহলে। এই যে সুমাইয়ার ছবি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না, আগে দেখা গেছিল স্যার। এখন 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 জি জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই হলো সুমাইয়া, এই হলো সুমাইয়া। দেখো একদম পুতুলের মতো সুন্দর, কিন্তু এতটা সুন্দর ওকে ওই দিন দেখায়নি। এখন বিষয় হলো আমরা চিকিৎসা করি হোমিওপ্যাথি নীতি আদর্শ, অর্গানন, মেট্রিওমেডিকা সব কিছু মেনে চিকিৎসা করি। তারপর কি সব রোগীর ক্ষেত্রে যে আরোগ্যটা আমাদের সঠিক নীতি অনুযায়ী বা রীতি অনুযায়ী বা সঠিক পদ্ধতিতে আগায়? না আমরা স্যারের কথা মতো, স্যার যেটা আজকে বলেছেন যে অনেক দুরারোগ্য রোগ সৃষ্টি করি? এই প্রশ্নের জবাবটা কি? এখন প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমি প্রথমত যেটা করি, আমি ম্যাক্সিমাম রোগীকে বলি আপনার এখনকার যে চেহারা আছে আপনি একটা ছবি তুলে রাখবেন, এবং এরপরে প্রথম ফলো আপে যখন আসবেন
তখন সম্ভব হলে সেই ছবিটা আমাকে দেখানো। এই যে তার দিকে তাকানো, তাকে দেখা, আমি প্রথম দেখলাম, দ্বিতীয়বার দেখছি, দেখে যে আমার উপলব্ধিটা, তার শারীরিক সমস্যা বা তার গঠন দেখে তার কোথায় কি ঝামেলা, সুবিধা অসুবিধা, এটা বোঝা, এটার একটা টার্ম আছে, এটাকে বলা হয় ফিজিওগনমি। চেহারা দেখে মানুষকে বোঝা। আমাদের প্রথম এই ফিজিওগনমিটা আত্মস্থ করতে হবে। তাহলে কি আমাদের চিকিৎসার রীতিটা বা নীতিটা, পদ্ধতিটা যদি সঠিক থাকে, তাহলে দেখবেন যে ওষুধ শুরুর পরপরই এই রোগীটা আস্তে আস্তে তার হারানো গ্ল্যামারটা ফিরে পাবে। রোগ অবস্থায় অনেকেরই গ্ল্যামার হারিয়ে যায়, গ্ল্যামারটা নষ্ট হয়ে যায়, তার বাহ্যিক চেহারার গ্ল্যামারটা নষ্ট হয়ে যায়। তো আমরা দেখতে পারবো যে এই রোগীটার গ্ল্যামারটা রিপ্লেস করছে। দ্যাট মিনস আমার ডায়াগনোসিস ঠিক আছে, ওষুধ ঠিক আছে। সে কবে সুস্থ হবে না হবে সেটা পরের কথা। আর যদি এই রোগীটার এই যে টিউমার ভালো হয়ে যেত, সুস্থ হয়ে যেত, কমপ্লিটলি সে সুস্থ একজন মানুষ, বলতো স্যার আমার টিউমার ভালো হয়ে গেছে, বাট তার বাহ্যিক চেহারার গ্ল্যামারের কোনো পরিবর্তন আসেনি, তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং, কোথাও ত্রুটি আছে। এই টিউমারটা তার সাপ্রেসড হয়ে থাকতে পারে, বা এই চিকিৎসাটা সঠিক পদ্ধতিতে না হয়ে ভুল পদ্ধতিতে হয়েছে, ওষুধ নির্বাচন সঠিক ছিল না, যাই হোক, এনিহাও এটা তার সাপ্রেশন তৈরি করেছে বা রোগটা অবদমিত হয়েছে। আমাকে অ্যালার্ট হতে হবে। এটা ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্ট হলো এটা। দ্বিতীয় অবস্থা আরোগ্য নীতি। আমরা হোমিওপ্যাথির যে আরোগ্য নীতিটা পাই, এই আরোগ্য নীতিটার দিকে আমাদের খেয়াল করতে হবে। যে তার কেস হিস্ট্রিটা নিলাম, তার প্রথম সে কোন জটিল রোগে আক্রান্ত হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে। আমরা যদি সঠিকভাবে ওষুধ নির্বাচন করি, তাহলে প্রতিটা ধাপে 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 ওই সমস্যাগুলো একটার পর একটা এটা সারফেজে চলে আসবে, এটা সারফেজে চলে আসবে এবং অল্প সময় স্থায়ী থেকে এগুলো বিদায় নেবে। এবং সেক্ষেত্রে হতে পারে কিছু কিছু জিনিস আমরা নাও দেখতে পারি, যে প্রথমটা দেখলাম, দ্বিতীয়টা দেখলাম, তৃতীয় চতুর্থ দেখলাম না, পঞ্চমটা আবার দেখলাম। তার মানে তৃতীয় চতুর্থটা ওই সময় সম্পূর্ণ জীবনের শক্তি তাকে সম্পূর্ণ তার মানে বিতাড়িত করতে পেরেছে। 2, 3 নম্বর কথা হলো যে নির্মল আরোগ্য বলতে কি বুঝি। আমরা 2 ধরনের চিকিৎসা করে, একিউট একটা চিকিৎসা হয়, আর একটা হলো চিররোগের বা পুরাতন রোগের বা ক্রনিক অবস্থার একটা চিকিৎসা হয়। আপনি একটা রোগী কানে ব্যথা নিয়ে আসছে, তাকে আপনি কানে ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছেন, নাথিং। তো এই রোগীটা বারবার কানে ব্যথা ভোগ করতেছে, সে আপনার কাছে ক্লেম করবে বারবার, তখন বুঝতে হবে যে ডালবেকুস কালাহাই, কিছু একটা ঝামেলা আছে। এই রিকারেন্সি, তার মধ্যে টিউবারকুলার টেন্ডেন্সি থাকতে পারে, বা ভিন্ন কোনো মায়াজম কাজ করতে পারে। তো যতক্ষণ পর্যন্ত আমরা মায়াজমিক এই বিষয়গুলো অন্ধকার দিকটা সরাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রোগীটা নির্মল আরোগ্য লাভ করেছে বলে বলতে পারি না। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, অভিজ্ঞতা থেকে বলি, ম্যাক্সিমাম রোগী নির্মল আরোগ্য লাভ করার আগেই আমাদের কাছ থেকে বিদায় নেয়। সমস্যা নাই, আমি ভালো হয়ে গেছি, বাট রোগীটা ভালো হয়নি। আজ ফিজিশিয়ান হিসেবে আমরা এটা বুঝি, জানি। দেখেন, এই যে সুমাইয়া রোগী, 15 বছর বয়সী সুমাইয়ার যে নামটা বললাম, যে রোগীটার ছবি আপনাদেরকে দেখালাম এখন, এটা ওই সেলিম স্যারের সাথে সকালে এটা কথা হয়েছে, তাকে আমি ছবিটাও দেখাইছি। যাই হোক, এই রোগীটার অবস্থাটা কি? এ হলো যে একটা ক্যালকেরিয়া চাইল্ড হিসেবে তার জন্ম, ওর মা এবং ও দুজন আমার সঙ্গে এসেছিল, তার ক্যালকেরিয়া চাইল্ড হিসেবে জন্ম। তার মানে কি, একবার যে ক্যালকেরিয়া, সারা জীবন সে ক্যালকেরিয়া। একবার যে ফসফরাস, সারা জীবন সে ফসফরাস। হ্যাঁ, এর মধ্যে সে কনভার্ট হতে পারে বিভিন্ন মানে সিচুয়েশনে কনভার্ট হয়ে তার মানে কনস্টিটিউশনাল দিকটা কনভার্টেড হতে পারে। কিন্তু আপনি যদি সঠিকভাবে চিকিৎসা করেন, তাহলে ওই তার ক্যালকেরিয়া একবার না একবার আপনাকে পৌঁছাতে হবে। আমি সুমাইয়ার ট্রিটমেন্টটা শুরু করেছি নেস্টা মিউরিটিকাম দিয়ে, কারণ ওর লাইফের জার্নিটা এখন একটা এমন একটা অবস্থায়, যে অবস্থাটা নেস্টা মিউরিটিকামে অবস্থান করতেছে। সেই হিসাবটা কি? হিসাবটা হলো, ওর যখন 5 বছর বয়স, ওর যখন 5 বছর বয়স, তখন ওর বাবা মার একটা সেপারেশন হয়। এই সেপারেশনটাও বাইরে নিতে পারে নাই, অনেকদিন কান্না করছে।
এবং সে উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করছে 5 বছর বয়সে। সে তো ওর মামা নিয়ে ওরে মানে বড় ইয়ে করছে, বড় করছে, মানে লালন পালন করছে, মামার বাড়িতে লালিত পালিত হয়েছে। ওই মামার বাড়ির সঙ্গে তার মার মোটামুটি যোগাযোগ ছিল। ওর মা, তার সেকেন্ড হাজবেন্ড, হি ইজ ফ্রম কুমিল্লা, সে এখন প্রবাসে থাকেন। সেই কুমিল্লা গিয়ে ওর মা থাকে, ও মামা বাড়িতে থাকে, সেখানে বড় হলো। এইটা একটা প্যানিক তৈরি করেছে, এই যে বিচ্ছেদটা, এই যে মানে ফ্যামিলি থেকে প্রত্যাখ্যাত হওয়ার যে এই মেজাজটা, ঠিক আছে, ওকে প্রথম একটা বিধ্বস্ত পরিস্থিতিতে ফেলে দিছে। এই বিধ্বস্ত অবস্থা থেকে ও নিজে একটা রিফাইন্ড হয়ে নিজে আবার স্টার্ট করার চেষ্টা করছে। এই স্টার্ট করার যে চেষ্টা, এই পর্যায়ে তার এই টিউমার গুলো ডেভেলপ করছে, ফাইবার টিউমার গুলো। এবং আমার কাছে যখন আসছে 2 মাস আগে, তখন কমপ্লিটলি সে নেটটা বেরুটিকাম, আমি অন্য কোনো ওষুধ চিন্তাই করতে পারিনি। এবং সেকেন্ড ফলো আপে, ফার্স্ট ফলো আপেও সে নেটটা বেরুটিকামই চলছিল, 9-10 চলছে, মানে ফার্স্ট ফলো আপে। এরপরে এই যে সেকেন্ড ফলো আপে আজকে আসছে 2 মাসের মাথায়, আমি 20 দিন করে ওর ট্রিটমেন্ট করেছি। আচ্ছা, আজকে আসছে, আজকে দেখি সে আর নেটটা বেরুটিকামে নাই, রোগটা ভালো হয়ে গেছে। বাট তার প্রত্যেকটা কথা, আচরণ, চাহনি, আমার সঙ্গে তার যে মানে মানে এটাকে কি বলে, মানে কমিউনিকেটিভ যে আচরণ, ল্যাঙ্গুয়েজ, সবটার মধ্যে একটা আলাদা একটা মেজাজ। দ্যাট ওয়াজ ইগনিশিয়া। তীর্যক একটা মানে তার কথা, তীরের ফলার মতো তার চাহনি, তো কটাক্ষ করা, বিদ্রুপ করা। আমি বলছি, সুমাইয়া তুমি তো ভালো হয়ে গেছো, আর তুমি মানে কত টাকা দিবে আমাকে? সে কথাটা বলছে এরকম যে ডাক্তাররা তো টাকা ছাড়া কিছুই বোঝে না। এরপরে বলছে যে ডাক্তারটা মানে আপনি না, যে কোনো ডাক্তারকে আমি যদি এই একজন ডাক্তার 1 মাসে যা ইনকাম করে সেটা দিলেও তো ডাক্তার খুশি হবে না। দেখেন, এটা টোটাল ডাক্তার কমিউনিটিকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, বিদ্রুপ করা, একটু হেয় করা। দিস ইজ ইগনিশিয়া। আমি তাকে আজকে ইগনিশিয়া দিয়েছি, এবং আমি নিশ্চিত যে ওর যে ক্যালকেরিয়ার যে রূপটা ছিল, ইগনিশিয়া পরবর্তী ওর ক্যালকেরিয়া বা আরো একটা ওষুধের পরে ক্যালকেরিয়া পৌঁছাবে। এই ক্যালকেরিয়া যাওয়ার পরে দেন মাইজেমেটিক বিষয়টা আমরা চিন্তা করবো। তাহলে একটা বিশাল একটা জার্নি, লং একটা জার্নি, অনেক সময়ের ব্যাপার। যদি আমরা এই প্রত্যেকটা ধাপ ওভারকাম করে যেতে পারি, এবং লাস্ট অন্তত ক্যালকেরিয়ার কোন প্রিপারেশন পর্যন্ত যখন যাবে, ওর মেইন যে কনস্টিটিউশন যেটা সেখানে যাবে, দেন আমি বলতে পারবো সুমাইয়া ইজ কিওর। এই যে আরোগ্যটা, এই আরোগ্যটা ওর নির্মল আরোগ্য হলো। আমরা সেই কথাটা বলতে পারবো যে ওর এই আরোগ্যটা নির্মল আরোগ্য লাভ করছে। এখন যদি দেখা যেত, যে সুমাইয়ার এই যে তার এক্সটার্নাল চেঞ্জ আসে নাই, তার মেজাজের পরিবর্তন আসে নাই, ওষুধ দিচ্ছি, একটা খটর মটর অবস্থা চলে গেছে, ওই ওষুধেরও ঝাপসা মানে বা ওষুধের চেঞ্জ হয় নাই, নতুন কোন ওষুধের লক্ষণ আসে নাই, বা ওই ওষুধটারও লক্ষণটা পাওয়া যাচ্ছে না, কিন্তু তার কিছুটা তার এই মানে টিউমার গুলা কিছুটা কমছে, বা কিছুটা বিকৃত হয়েছে, বা কিছু উপসর্গ যুক্ত হয়েছে, এরকম এলোমেলো অবস্থা, ঠিক আছে। সবচেয়ে বড় কথা, তার যে এক্সটার্নাল যে অ্যাপিয়ারেন্স, তার যে ফিজিওগনমি যেটাকে বলে, ফিজিওগনমি, এই ফিজিওগনমিটার কোনো পরিবর্তন নাই। সো তখন আমাকে ভাবতে হইতো যে না, ও সুস্থ হয়নি, কোন একটা সাপ্রেশন তৈরি করতে পেরেছি মানুষে। আমাকে থামতে হতো, আমি থেমে যেতাম যে না, ওষুধটা ঠিক হয় নাই, আমাকে নতুন করে আবার ডায়াগনোসিস করতে হতো, কেসটা আবার নতুন করে নিতে হতো। তাহলে কি, যখন ওর বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়, ওর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যায়, ওই সময়টা সে ইগনিশিয়া ছিল। এনিহাউ এই ইগনিশিয়ার অবস্থাটা রিল্যাপস হয়ে গেছে, মানে আস্তে 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 ইনসাইড হয়ে গেছে। এবং সেই ইগনিশিয়ার ভূমিতে আগে ক্যালকেরিয়া ছিল, তারপরে ইগনিশিয়ার ভূমিতে ওর আর একটা কনস্টিটিউশন আস্তে আস্তে ডেভেলপ করছে 10 বছরে।
সেই 10টা বছর বসে সে আস্তে আস্তে নেট্রামিউটিকামে চলে আসছে। আমরা যখন ওষুধ দিলাম নেট্রামিউটিকামটা খুব অল্প সময়ের মধ্যে এটা চলে গেল, এবং ইগনিশিয়ার ওই যে পেছনে ছিল এর আগের যে ধাপটা, সেই ইগনিশিয়া চলে আসছে। ইগনিশিয়া গেলে তখন আবার নতুন করে ডায়াগনোসিস করতে হবে যে ও অন্য কোনো মেডিসিনের কোনো লেয়ার টেয়ার আছে কিনা। এই লেয়ার খনন করতে 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 আমি যে চিত্রটা, ওর ছবি দেখেছি, ওর শৈশবের একটা ছবি দেখেছি ওর মায়ের ফোনে। ওই যে ক্যালকেরিয়া শিশুরা, মানে ক্যালকেরিয়া কনস্টিটিউশন যতক্ষণ না পাবো ততক্ষণ সে সুস্থ না। আমি ওষুধ দিয়ে বললাম, ওষুধ দিয়ে আবার রোগ অবস্থা দিয়ে বলেন যে জীবনে যে কয়টা রোগ সাবটেস্ট আছে সবগুলোকে আপনাকে একটা একটা করে খনন করে বের করতে হবে, এবং ফাইনালি যদি মায়াজাবেটিক ওষুধ লাগুক বা না লাগুক, তার যে মূল যে কনস্টিটিউশনাল ওষুধটা যখন ওই যে যেমন ক্যালকেরিয়া হোক, সালফার হোক, অন্য কোনো ওষুধ হোক, সেই ওষুধটার যে ডার্কনেস গুলা, অন্ধকার দিক গুলা যখন আমি সরাতে পারবো, শুধুমাত্র বিউটিটা থাকবে, মাধুর্যটা থাকবে, আর কদর্যটা চলে যাবে, সেই অবস্থায় চিকিৎসা শেষ করতে হবে, জিনিসটা নির্মল আরম্ভ। এবং হেনিম্যান এইটাই বলছে, আমরা যত পেঁচাইয়ে বলি কথা এইটা, অত পেঁচাইতে না গিয়ে আমি আমার ভাষায় সহজভাবে বলার চেষ্টা করেছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত জ্ঞান গর্ব কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। হৃদয়ের গভীর থেকে স্যারকে অভিনন্দন জানাই। রাত্র গভীর হয়েছে, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত মত বিনিময় করবেন আজকের আদর্শ আরেকগুর উপরে ডাক্তার আব্দুল্লাহ ফিরোজ স্যারকে কিছু মতামত প্রদান করার জন্য অনুরোধ করছি। স্যার আছেন আমাদের সাথে? প্লিজ স্যার। অসংখ্য ধন্যবাদ সেলিম স্যার। আসলে লিপ্টন স্যার তো সবকিছু বলে দিয়েছেন, আসলে বলার কোনো, আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, কেন উনি মানে সুন্দরভাবে সবকিছু বুঝাই দিয়েছেন। এটাই আসলে প্রকৃত সত্য। সবচেয়ে বড় কথা হলো কি যে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু আদর্শ আরোগ্য কাকে বললাম সেটা বলবো না, আদর্শ আরোগ্য কিভাবে হয় সেই বিষয়টা একটু বলি সামান্য ছোট করে। আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে সঠিক সিমিলিমাম ওষুধ নির্বাচন করতে হবে। সেটা করতে হবে অবশ্যই টোটালিটি অফ সিমটম অনুসারে। ছোটখাটো লক্ষণ দিয়ে বা মানসিক লক্ষণ বা যে কোনো লক্ষণ, ছোটখাটো অল্প কিছু লক্ষণ দিয়ে আপনি মেডিসিন প্রেসক্রিপশন করে ফেলবেন, এটা কিন্তু হবে না। আপনাকে কিন্তু অবশ্যই হ্যানিম্যানের নিয়ম অনুযায়ী টোটালিটি অফ সিমটম করে একটা সূক্ষ্ম মাত্রার ডোজ দিতে হবে, ভালোভাবে অবজারভেশন করে রোগীকে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আপনি ওষুধ দেওয়ার পরে যেটা করবেন, যেটা হবে যে জীবনের শক্তি কিন্তু এর বিরুদ্ধে কিন্তু প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু সে কিন্তু প্রতিক্রিয়া করবে এবং আসল রোগকে কিন্তু ধ্বংস করবে। এটা কিন্তু প্রক্রিয়া। তৃতীয় নম্বর হলো যে জীবনী শক্তি এই বিষয়টাকে কিন্তু উদ্দীপ্ত করে, সে কিন্তু শক্তি সঞ্চয় করে এবং কৃত্রিম যে সদৃশ্য রোগ তার ভিতর রয়েছে সেগুলোকে ধ্বংস করে। চতুর্থ যেটা, যে হেরিংস ল অনুযায়ী উপর থেকে নিচে যাবে বা ভিতর থেকে বাইরে, গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ, আবার পুরনো লক্ষণ উল্টে পাল্টে ক্রমে ফিরে না সেটা কিন্তু চলে যাবে এবং দেখা যাবে যে কোনো দমন নেই, রোগ ভিতরে ঢোকে না এবং বাইরে বেরিয়ে যায়। যেমন অ্যাজমা হলে একজিমা হয়ে সেটা বের হবে এবং তারপরে সেটা সেরে যাবে, এবং এটাই কিন্তু আমরা প্র্যাকটিস জীবনে দেখে আসছি কোনো ডিজিজের ক্ষেত্রে। কিন্তু সেটাই হলো এখানে মূল বিষয়। আমাদের কিন্তু এই প্রক্রিয়াটা বুঝতে হবে এবং রোগীকে কিন্তু আমাদের সে অবস্থাটা তৈরি করতে হবে আমাদের চেম্বারে। যেমন ধরেন আপনার চেম্বারে যদি আপনার একসঙ্গে 30 জন রোগীকে নিয়ে আপনি বসে আছেন, তো ওই রোগীকে কিন্তু আপনি ভালোভাবে অবজারভেশন করতে পারবেন না, আর রোগী কিন্তু আপনার সঙ্গে ওপেনও হবে না। তা আমাদের কিন্তু সে পরিবেশটা তৈরি করতে হবে যে একটা চেম্বারে একটা রোগী ঢুকবে, সে কিন্তু তার সকল কিছু ওপেন হবে, আমরা ওপেন করে নেব, সেটা সে ব্যবস্থাটা কিন্তু আমাদের করে দিতে হবে। আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু অনেক পিছিয়ে আছি বলে আমি মনে করি, কারণ একের সঙ্গে সবাই গ্যাদারিং করে বসে আছে, একজন করে ডাকছেন, চেয়ারে বসে আছে আর আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। এইভাবে কিন্তু রোগীকে অবজারভেশনও করা যাবে না, রোগী ওপেনও হবে, এখানে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই। রোগী অবজারভেশন করা এবং পরবর্তী ধাপে কি কি বিষয়গুলো আসবে এগুলো কিন্তু ভালোভাবে অবজারভেশন করতেই হবে। যেমন আমি একটা ছোট্ট করে বলি, এক ভদ্র মহিলা, 25 বছরের ভদ্র মহিলা,
তার আক্কেলমারির দাঁতের যন্ত্রণায় সে অস্থির। 2 বছর ধরে আক্কেলমারির দাঁতের যন্ত্রণা সে ভোগ করছে। তা আমি বলছি যে আপনি কেন এটা সার্জারি করে বের করে নেন? তো বলছে না, আমি সার্জারি করবো না, সার্জারি আমার ভয় লাগে। তো রুগীর কেস টেকিং করতে লেগে রুগী বলছে যে ব্যথার চোদনে আমার ঘুমে অস্থির হারাম হয়ে গেছে। তো এই যে রুগীর এই যে কথা, সে কথা বলছে, কেস টেকিং করছি, কথা বলতে বলতে কিন্তু সে কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফেললো। তা আমরা কি ধরবো এখানে? রুগী কিন্তু ক্যামোমিলার রুগী, তাকে ক্যামোমিলার 200 পটেন্সির 1 ডোজ দেওয়া হয়েছিল। 2 দিনের ভিতরে ব্যথা ভালো হয়ে গেল, আর 1 মাস পরে মানে 15 থেকে 17 দিনের ভিতরে তার দাঁত গজে মানে এখান থেকে বের হয়ে গেল। তো এটাই হলো পিউরিটি অফ হোমিওপ্যাথি। তো এরকম অসংখ্য রুগী আছে। যেমন আমি একটা ক্যান্সারের রুগীকে দেখেছিলাম এই কিছুদিন আগে, 15-20 দিন আগে, ক্লোন ক্যান্সারের রুগী, ভদ্র মহিলার 42 বছর বয়স। এই ভদ্র মহিলা কেমন স্টেজ 4-এ আছে। এখন কি সমস্যা ওনার? রাতে ঘুম হয় না, খেতে পারেন না, শরীরে রক্ত নাই, বিভিন্ন রকম সমস্যা, জ্বালা যন্ত্রণা, ব্যথা, কালো পায়খানা। কেস টেকিং করার পরে তাকে যে সে আসলে পালসিটিলা, তাকে পালসিটিলা 201 ডোজ দেওয়ার পরে সে মহিলা আজ 15 দিন পর আজকে আসছে রিভিউ করতে। তার বলছে যে আমার এখন পায়খানা নর্মাল হচ্ছে, স্বাভাবিক হচ্ছে, ভালো ঘুম হচ্ছে, আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ফিরে আসছে, আমার এখন মনে শান্তি লাগছে, আমি এক ঘুমে রাত পার হয়ে যাচ্ছে। এটাই হলো আরোগ্যের প্রক্রিয়া। এইভাবে আসলে মূলত আরোগ্য হয়। তার মানে ওষুধটা ঠিক জায়গাতে গেছে, তার কারণে কিন্তু তার প্রথমে কিন্তু মনে হবে, কিন্তু মনে আরোগ্যের প্রক্রিয়া হলো যে প্রথমে মনে আসবে। রোগী 104 ডিগ্রি জ্বর, কিন্তু রোগীকে বলবে না আমি ভালো লাগছে, কারণ ওষুধটা যখন পৌঁছাবে তখন তার বলবে যে না আমার কোনো সমস্যাই নেই, সে যত বড় কষ্টে থাকে। এটাই কিন্তু আরোগ্যের প্রক্রিয়া। প্রথমে মনে আসবে, তারপর আস্তে আস্তে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেটা যাবে। আমি যেটা মনে করি, আমার অভিজ্ঞতা যেটা দেখেছি আমি। তা আমাদের সেই প্রসেসটা তৈরি করতে হবে, সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে রোগীকে। আর আমাদের এখানে অনেক রোগীকে অবজারভেশন এবং রোগীকে স্টাডি করার যে মানসিকতা, লেখাপড়া, গবেষণা, এটা না করলে কিন্তু আমরা কখনোই পাবো। আমি ওই জন্য আমি চেম্বারে একজন রোগী এলাও নাই, হয়তো পরিবারের হয়তো গার্জিয়ান থাকবে, কিন্তু গ্যাদারিং হবে না। এটা আমার চেম্বারে মেনটেন প্রত্যেকটা রোগীর ডকুমেন্টস কথা বলছে, এটাই সত্য কথা। একজন ডাক্তার যদি বিএসএমএস বা ডিএসএমএস পাস করে এই রিপন স্যারের মতো মানুষের কথা যদি শুনে, সে কখনো বিভ্রান্ত হবে না, কখনো অব্যর্থ ধনন্তরী বই দেখে ওই সামান্য লক্ষণ থেকে ওষুধ নির্বাচন করবে। এটা হোমিওপ্যাথি না, এটা অপহোমিওপ্যাথি। অসংখ্য ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ। স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। আজকের অডিয়েন্সের পক্ষ থেকে আব্দুল্লাহ আল ফিরোজ স্যারকে অভিনন্দন জানাই। তো আপনারা অনেক বিজ্ঞ চিকিৎসক আমাদের সাথে যুক্ত আছেন, দীর্ঘক্ষণ আমাদের আজকের বিশেষ মঞ্চের আলোচনা শুনেছেন। স্যার আপনারা যারা মতামত ব্যক্ত করেছেন এই কথাগুলো শুনে আমাদের হৃদয়টা ভরে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি তৃতীয় মতামত ব্যক্ত করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি ডাক্তার আব্দুল হালিম রিপন স্যারকে। ডাক্তার আব্দুল হালিম রিপন স্যার কিছু মত বিনিময় করবেন, মতামত ব্যক্ত করবেন। স্যার আছেন আমাদের সাথে? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। একটু একটা মিনিট আপনার কথা বলুন, অন্য একজন কথা লিখে দিয়ে কথা বলতেছে। ঠিক আছে স্যার, আমি একটা বলি। জি তো বলছিলাম যে আদর্শ আরোগ্য অন্যতম। একটা মানুষকে এমন ভাবে খেয়েছে, সেই 1 লিটার ডিস্টিল ওয়াটারে বা 1 লিটার সাধারণ জলে একটা সুজির চেয়েও ছোট একটা দানা দিয়ে এতে যেই সে আরোগ্য হয়, যে তার রানিং রোগগুলো, তার পূর্বের রোগগুলো, তার জন্মগত রোগগুলো এবং ভবিষ্যতের রোগগুলো, এর নাম হোমিওপ্যাথি। তো এই ব্যাপারে একটা কথা বলি, তিনি একটা সার্কেলের কথা বলছিলেন, সার্কেল কেন্টো সার্কেল দিয়েছে। তো সার্কেলের কথা বলি, একটা সার্কেল করবে
না একটা গ্লোবিউলসে সে নতুন জীবন পাবে বা আদর্শ আরোগ্য হবে, এটা একজন বিশেষজ্ঞই বুঝতে পারবে। একজন বিশেষজ্ঞ হলে তবে সে এটা অনুভব করতে পারবে। কিভাবে? একজন মাদ্রাসার মহিলা মানে হেড আপা বলা হয় আমাদের এখানে, বিরাট মহিলা মাদ্রাসা, আমাদের এখানে সব আসে আমার কাছে, অবশ্য মহিলারা সব আসে, তাদের যাবতীয় সমস্যা নেই। তো হেড আপা এসেছিলেন, তো তার একটা দাঁত হয়েছিল, চাকা চাকা দাঁত, মানে এমন দাঁত। আর মাদ্রাসায় গেলে একটু চুলকুনি ওদের একটু বেশি হয় সাধারণ ভাবেই, মাদ্রাসায় গেলেই একবার চুলকুনি শুরু হয়ে যায়। তো এত দাঁত, তাকে মাত্র একটা, তাও লয়ার কোম্পানি। আমার কাছে হ্যাবকো তখন ছিল না, আমি ইন্টারন্যাশনাল কোম্পানির একটা সুজি দানা আমি একটা 10 ml ওয়াটারে দিলাম, আমি বললাম বাড়ি গিয়ে ট্যাপ কলের মানে কেনা জলে 1 লিটার জলে মিশিয়ে আপনি 20 দিন খাবেন। আজ প্রায় 4-5 বছর হয়ে গেল, আজও গেল তার রোগ, কালও গেল। দ্বিতীয় সালফারের 0/2 দেবো, সে সুযোগটাও তার নেই। ভালো হয়ে গেছে, আর দরকার নেই, আর খেতে হবে না, থাক, দেখা যাক না, টেস্ট করি না, পরীক্ষা করি না, দেখা গেল। আর 4-5 বছর হয়ে গেল, কোনো সমস্যাই নেই যে তার রোগ চাপা পড়ে অন্য রোগ হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, তা নয়, সে সালফারের পেশেন্ট ছিল। যে এইবার দেখা যাচ্ছে যে তার সার্কেল আসছে, সালফারের পরে সরিনামের পরে মেটোডিনামের পর কার্সিনোসিন ইত্যাদি আসছে। এই বিশেষজ্ঞ মানে এই কথাগুলো যখন কোনো বিশেষজ্ঞ বলবেন বা আমরা যখন বলবো, তখন যারা আশা করি যারা লয়ার লেভেলে আছে তাদেরকে হিসাব করে বলতে হবে, তারা এই মাথায় ঢুকে যাবে, সার্কেলটাই ঢুকে যাবে, পর ওষুধ খাইয়েই যাবে। এগুলো বিচার বিবেচনা করে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিশ্লেষণ, সূক্ষ্ম দৃষ্টি, হোমিওপ্যাথির সূক্ষ্ম দৃষ্টি। হ্যাঁ স্যার, আমার কথা বলার উদ্দেশ্য হলো এটাই, যেন আমরা আমাদের আবেগ বা বিবেককে কাজে লাগিয়ে মানে অন্য জায়গায় না পৌঁছে যায়। ঠিক আছে, যার যতটুকু হয়তো দেখা গেল, আমি এখন ভাবছি আমার দৃষ্টিকোণ থেকে, আমি ভাবছি যে ওর ওইটুকুই দরকার ছিল, ওইটুকুতেই ওর আর সেরকম কোনো বড় ধরনের শরীর খারাপ করেনি। ও আরো ছেলে মেয়েদের, বড় মেয়েরা পড়ে তো, অনেক বড় মাদ্রাসা মেয়েদের, তো মেয়েরা নিয়ে আসে। এদিন এসেছিল, ওর 2 মেয়েকে নিয়ে এসেছিল, ওরাও হাফেজ পড়ছে, একজনের মৌলানা পড়ছে। তা ওরা এইরকম ভাবেই আমার কাছে আসে আদর্শ আরোগ্য পাওয়ার জন্য, যে আমি সেই খেয়েছি, কতজনা কত জায়গায় ভেঙেছে, কত সাবান মেখেছে, কত ক্রিম মেখেছে, কত লোশন মেখেছে, কোন রকম ভাবে তারা কিছু করতে পারেনি। হয়তো কারোর হাঁপানি হয়েছে, কারোর অমুক রোগ হয়েছে, তমুক রোগ হয়েছে, এইসব, কিন্তু আমি একদম ফ্রেশ আছি, পরিষ্কার আছি। তো আমার বলার উদ্দেশ্য হলো এইটাই, যে সঠিক দৃষ্টিভঙ্গি একমাত্র ফিজিশিয়ানই দিতে পারে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ডাক্তার জিনতাজ স্যারকে। তিনি যদিও আমাদের দেশি না, পরদেশি, তবুও স্যার আমাদের সাথে প্রায় যুক্ত থাকেন এবং আজকে চমৎকার কোরআন তেলাওয়াত করেছেন এবং তরজমা করেছেন। স্যারকে ধন্যবাদ। তো আমাদের ডাক্তার আব্দুল হালিম রিপন স্যার, আপনি কি ফ্রি আছেন স্যার? প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ জানাই এই সুন্দর প্ল্যাটফর্মটার জন্য। কষ্টও পাই মাঝে মধ্যে প্ল্যাটফর্মটা ইরেগুলার ক্লাস করায়, এই জন্য এটা একটা অভিযোগ হইলো আমার। প্লিজ স্যার, আমরা তো প্রতি মঙ্গলবারে এই অনলাইন রিসার্চে প্রতি মঙ্গলবার আমরা কন্টিনিউ থাকি স্যার। শুরু হওয়ার পর থেকে আমাদের, হ্যাঁ জি, আমরা এই মঙ্গলবারের পর থেকে আমরা এই ক্লাসটা কখনোই ইরেগুলার না। এর আগে অনেক তরুণরা ছিল, এখন মাশাআল্লাহ আপনারা অনেক বিজ্ঞ চিকিৎসকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের মঙ্গলবারে চলবে, তবে আগামী মঙ্গলবারে সম্ভবত পরীক্ষার কারণে আমরা বন্ধ দেবো, এরপর থেকে ইনশাল্লাহ নিয়মিত চলবে। স্যার প্লিজ বলেন। জি জি স্যার, আমি বোধহয় আপনার ফোন দিয়েছিলাম কোন এক মঙ্গলবারে, সেদিন ক্লাস হয় নাই, এটা আপনার বোধহয় খেয়াল থাকার কথা। তো যাই হোক, সেটা যেটা হয়েছে, তো আলহামদুলিল্লাহ আমি লুৎফর স্যারের ক্লাসটায় ঢুকলাম 9:22। আমি বড় একটা দুর্ভাগা মানুষ যে সম্পূর্ণ ক্লাসটা করতে পারিনি। অসাধারণ একটা ক্লাস লুৎফর স্যারের হয়েছে।
তারপরই লিপ্টন স্যার আলোচনা করলেন। স্যারও আমার মতনই একই পথের পথিক, যাত্রা একইভাবেই স্যারেরও শেষের দিকে। তো স্যার ওই আমাদের সাবজেক্ট আদর্শ আরোগ্য নিয়ে স্যার কথা বললেন। লুৎফুর রহমান স্যার মৃত সঞ্জীবনী ওষুধ নিয়ে কথা বললেন। ক্যান্সারিসের কোন অবস্থাটা আমরা প্রয়োগ করব, কোন অবস্থাটা প্রয়োগ করব না, এই বিষয়টাও তিনি সুন্দরভাবে অসাধারণ ভাবে একেবারে উদাহরণ দিয়েই লুৎফুর স্যার আলোচনা শুরু করলেন এবং সেই অ্যাফোরিজমের বিষয়গুলো তিনি তুলে আনলেন। তবে একটি বিষয়কে আদর্শ আরোগ্যের কথা যদি বলতে হয় তাহলে আমাদের 3 নম্বর অ্যাফোরিজমের কথাটা আগে মাথায় রাখতে হবে যে একজন রোগীর কি আরোগ্য করতে হবে। তো সেই কি আরোগ্য করতে হবে সেটা দেখার জন্য একটা দৃষ্টিভঙ্গি লাগে। এই যে স্যার লিপ্টন স্যার আলোচনা করলেন যে রোগীটার ক্যালক্রিয়ার রোগী, কিন্তু রোগীটা যেই পজিশনে আসছে রোগীটা নেট্রামিউরের। আমরা যদি ক্যান্টের ম্যাট্রিয়া মেডিকা পড়ি, নেট্রামিউর এবং ক্যালক্রিয়ার একটা গ্রেট উদাহরণ দেওয়া আছে তার চলাফেরার ব্যাপারটা নিয়ে। একটা রোগী হাঁটতে জানে আর একটা রোগী হাঁটতেই জানে না, মানে সে জানে না যে সে কিভাবে হাঁটবে, দিস ইজ নেট্রামিউর। আর ক্যালক্রিয়ার রোগী জানে যে সে কিভাবে হাঁটতে হবে, কিন্তু তার মধ্যে হাঁটার সেই শক্তিটাই নেই, অর্থাৎ তার মেটাবলিক সিস্টেমের ডিসঅর্ডারের কারণে সে ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না। এই যে জায়গাগুলো এত সূক্ষ্মভাবে দেখা, তার উপরে আরো একটি বিষয় আপনারা যদি চিন্তা করেন, ক্যালক্রিয়ার মধ্যে আমরা মাইজমেটিক যদি টার্ম দেখি, ওষুধের মাইজমেটিক, আমি এটা স্যারের কাছে প্রশ্নটা করে রাখছি, স্যার উত্তর দিবেন লিপ্টন স্যার দয়া করে। ক্যালক্রিয়া রোগীটা ক্যালক্রিয়া কার্বনিকাম একদিকে যেমন সোরিক মেডিসিন, আরেকদিকে সাইকোটিক মেডিসিন, আরেকদিকে সিফিলিটিক মেডিসিন, আরেকদিকে টিউবারকুলার মেডিসিন। একটা মেডিসিন কোন অবস্থায় টিউবারকুলার হবে, কোন অবস্থায় আমি সাইকোটিক প্রমিনেন্ট আকারে আমি মেডিসিনটা প্রয়োগ করব, কোন অবস্থায় আমি এটা সিফিলিটিক প্রমিনেন্ট হলে ব্যবহার করব, এই বিষয়গুলোর দেখার একটা যোগ্যতা বা দেখার একটা জায়গা লাগে। আশা করি আমাকে লিপ্টন স্যার এই ব্যাপারে কিছু গাইডলাইন দিবেন, কারণ আসলে আমরা এই জায়গাগুলোতে অনেকভাবে ব্যর্থ হই, আমরা বুঝি না। তো কি আরোগ্য করতে হবে এটা যেমন সত্য, আমরা যখন বুঝলাম যে এইটা আরোগ্য করতে হবে, দ্বিতীয় কথা হবে যে ঔষধের কি ওষুধে সে আরোগ্য হবে, সেই ওষুধটাকে সম্পর্কে আপনাকে জানতে হবে। তৃতীয় নাম্বার কথা হচ্ছে ওষুধটার প্রয়োগ পদ্ধতি জানতে হবে। আমরা যদি অ্যাফোরিজম নাম্বার 275 দেখি, সেইখানে স্পষ্টতভাবে লেখা আছে যে ওষুধ যদি সদৃশ হয়, আবারও বলতেছি, ওষুধ যদি সদৃশ হয় সেই ওষুধ আরোগ্য করার ক্ষমতা রাখে না বা আরোগ্য করতে ব্যর্থ হবে। কেন? ওষুধটার যদি প্রয়োগ সঠিক না হয়। তাহলে আমাদের এই যে প্রয়োগের একটা বিষয়, যে আমি ওষুধটাকে কিভাবে প্রয়োগ করব। আবার এদিকে আমাদের অর্গান অফ মেডিসিন 6th এডিশনের 160-এ বলতেছে যে ওষুধ যতই সূক্ষ্ম হোক না কেন তার রোগ শক্তির চেয়েও শক্তিশালী। জিন্তা স্যারের শেষ কথাটায় আসি, একটা দানা দিয়ে তিনি দেখলেন দ্বিতীয় দানার আর প্রয়োজন হয়নি। তিনি খাওয়ানোর পদ্ধতিটা কি করলেন, একটা 10 ml এর শিশির মধ্যে একটা দানা দিয়ে বলছেন এটা 1 লিটার শিশির মধ্যে 1 লিটার বোতলে, পানির বোতলে দিয়ে ওইখান থেকে 20 দিন খেতে। মানে আমি যদি ভুল না শুনে থাকি, জিন্তা স্যার বোধহয় তাই বললেন। যদি তাই হয়ে থাকে তাহলে ওষুধটা যতই সূক্ষ্ম হোক না কেন, আসলে আমাদের এই ব্রিভের জায়গাটাও থাকার প্রয়োজন আছে। আমরা দেখছি যে আমাদের ডাক্তাররা নিজেরাই কনফিউজড হয়ে যায় যে 5th এডিশনের এই এত সূক্ষ্ম দানা, এত সূক্ষ্ম, এত ছোট 10
নাম্বার বিল, তার উপর দিয়ে গিয়ে এটাকে এত মানে লার্জ কোয়ান্টিটি পানি দিয়ে মিলিয়ে আমরা অনেক সময় রোগীর সাসেপ্টিবিলিটি, রোগীর অবস্থা, যেই কথাটি স্যার বললেন যে তার জীবনী শক্তিটি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন লুৎফুর স্যার, সেই জীবনী শক্তিটা বুঝে কার্বোভেজ যে দিলেন, আমি স্যারকে জিজ্ঞাসা করব যে এইখানে আমরা কার্বোভেজ কোন শক্তিতে কিভাবে প্রয়োগ করব, এইগুলো আমার মনে হয় একটু ব্যাপকভাবে বলা উচিত, যেন আসলেই আমাদের ভিতরে কনফিডেন্সের জায়গাটা তৈরি হয়। এবং আমরা আসলে কোন পর্যায়ে কতক্ষণ পর্যন্ত আমরা আসলে ওয়েট করব, এই বিষয়গুলো যদি আমরা ঠিক মতন না বুঝতে পারি, তাহলে আসলে আমরা আদর্শ আরোগ্য করতে পারবো না, বরং আমরা ব্যস্ত হয়ে গিয়ে আমরা আমাদের মূল একেবারে সঠিক লাইনে ওষুধটি সঠিক নির্বাচন করার পরেও আমরা ভুলবশত ওষুধ পরিবর্তন করে ফেলবো। এবং ওষুধ পরিবর্তন করার পরেই যেই ঘটনাটি ঘটবে, সেই ঘটনাটি এই রোগীটি একেবারে 276 নম্বর অ্যাফোরিজমে যেভাবে বলছে যে এই রোগটি একেবারে অনারোগ্য অবস্থায় চলে যাবে, আর তাকে আরোগ্যের দিকে আনা সম্ভবই হবে না। তা আমাদের এই একটা কথাই বললাম যে আমাদেরকে সত্যিকার অর্থে যদি হোমিওপ্যাথি হতে হয়, তাহলে আমাদের অর্গাননটাকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে এর মনে রাখবেন অর্গাননের প্রত্যেকটি অ্যাফোরিজম আকাশের এক একটি তারার মতন জ্বলজ্বল করে, তার নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব বৈশিষ্ট্যে, নিজস্ব একটা থিম, নিজস্ব চিন্তা চেতনায়, নিজস্ব পরিবেশে, নিজস্ব এনভায়রনমেন্টে। ঠিক আবার আকাশের কতগুলো তারা মিলে গুচ্ছ হয়ে একটি বলয় তৈরি করে এবং তারা নিজস্ব নাম ধারণ করে, যেমন সপ্তর্ষি মণ্ডল, 7টি তারার একত্রিত সংমিশ্রণে সপ্তর্ষি মণ্ডল তৈরি হয়। তার প্রত্যেকটি তারার আলাদা আলাদা নাম আছে, কালপুরুষ, অবরোহী, আরোহী, এইরকম ভাবে তার নাম আছে আলাদাভাবে, কিন্তু প্রত্যেকে যেমন ইন্ডিভিজুয়াল সত্তা, আবার এর একটি মানে অনেকগুলো মিলে একটি হট চিহ্নের মতন, মানে প্রশ্নবোধক চিহ্নের মতন দাঁড়িয়ে থাকে, এর নাম সপ্তর্ষি মণ্ডল। ঠিক আমাদের অ্যাফোরিজমের প্রত্যেকটি অ্যাফোরিজম স্বতন্ত্র ভাষা, স্বতন্ত্র আহ্বান, স্বতন্ত্র কথা থাকে, ঠিক আবার বৈশিষ্ট্যগতভাবে এইরকম গুচ্ছভাবে একটার পর একটা মিলিত হয়ে সে নিজস্ব একটি অভিব্যক্তি তৈরি করে। যেমন আদর্শ আরোগ্য বলতে গেলে আমরা শুধুমাত্র 3 নাম্বার অ্যাফোরিজম দিয়ে বা 4 নাম্বার অ্যাফোরিজম দিয়ে আদর্শ চিকিৎসক বা আদর্শ আরোগ্যের যে পূর্ব অবস্থায় ফিরে আসা 1 নাম্বার অ্যাফোরিজম, এই একটা বা দুটো দিয়ে না, এর অনেকগুলো অ্যাফোরিজম একসাথে যদি আমরা একটা জায়গায় দাঁড় করাই, তাহলে এই আদর্শ আরোগ্যের ক্ষেত্রে কি আরোগ্য করতে হবে। আমরা অনেক সময় বাংলা যেই এই অর্গানন অফ মেডিসিন দেখি, তার মধ্যে দেখি লেখা আছে ব্রেকেটের ভিতরে রোগ সম্পর্কে জ্ঞান, আদর্শ কি আরোগ্য করতে হবে, এটা রোগ সম্পর্কে জ্ঞান। আসলে কি আরোগ্য করতে হবে সেটা কিন্তু রোগ সম্পর্কে জ্ঞান না, রোগীটার বর্তমান অবস্থায় সে কেমন আছে, আর এই বর্তমান অবস্থার থেকে সে পূর্ব অবস্থায়, তার আর্লি স্টেজে সে কেমন ছিল, জন্ম পরে সে কেমন ছিল, গর্ভ অবস্থায় সে কেমন পরিবেশ পেয়েছে, গর্ভের পূর্বে তার মা বাবা বা ভ্রূণ থাকা বা তার চিন্তা চেতনার মধ্যে সে কেমন ছিল, অর্থাৎ আমাকে তার কোন স্টেজ থেকে তাকে ফিরিয়ে দিতে হবে, সেটাই হচ্ছে আমার আরোগ্যের বিষয়। রোগ সম্পর্কে জ্ঞান, অনেক ডাক্তার আছে আপনার কাছে আসবে চর্মরোগ নিয়ে, চর্মরোগ দেখার প্রয়োজন নাই, ওই রুগীটাকে দেখেন, রুগীটার অবস্থা। আমরা যখন একটা রোগীলিপি করি, সেই ক্ষেত্রেও আমরা যে জিনিসটা জানি যে কতগুলো প্রশ্নের ধরন, যে রোগীলিপি করার ক্ষেত্রে আমি মনে হয় অনেক লম্বা করে ফেলতেছি, আমি এই ছোট্ট কথাটুকু বলে শেষ করে দিব।
তারপর বলতেছি, রোগীলিপি করার ক্ষেত্রে আমরা 5টি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি: লোকেশন, কজেশন, সেন্সেশন, কনকমিটেন্ট মডালিটিস। 5টি বিষয়। এইখানে আপনি দেখবেন যে মাথা ব্যথাটা কোথায় আমরা প্রশ্ন করি, অর্থাৎ আপনি যদি একটু ভালো করে চিন্তা করেন তাহলে আপনার প্রশ্নটি হচ্ছে রোগটি কোথায়। আসলে রোগীটি কোন অবস্থায় ছিল যেই অবস্থার কারণে তার মাথা ব্যথাটি হচ্ছে, এটা দেখেন। রোগীটার কোন অবস্থাতে রোগীর এই মাথা ব্যথাটি থাকে না সেটা দেখেন। তাহলেই আপনি রোগীকে ফাইন্ড আউট করতে পারবেন। আমরা রোগকে ফাইন্ড আউট করি, ফলশ্রুতিতে আমরা ধোঁকা খাই এবং আমরা আদর্শ কি আরোগ্য করতে হবে সেটা আমরা বিবেচনায় আনতে পারি না, ফলে আমরা প্রায়শই ব্যর্থ হই। তবে ব্যর্থ হতে হতেই আমরা শিখি। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। দমে যাওয়ার সুযোগ নেই। একদিন আস্তে আস্তে পথ দেখাবে। রব্বি জিদনি ইলমা বলে আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ আপনাকে পথ দেখাবে, আমাকে পথ দেখাবে, আমরা সবাই পথ দেখতে পাবো। তো লিপ্টন স্যার কাছে আমার ছোট্ট প্রশ্নটা যদি সম্ভব হয় একটু আমাকে এই ওষুধ সম্পর্কে এই নলেজটা দিবেন স্যার। আমি অনেক সময় এটা খেয়ে হারাই ফেলি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে গেছেন আমাদের ডাক্তার মোহাম্মদ আব্দুল হালিম টিপন স্যার। হৃদয়ের গহীন থেকে স্যারকে অভিনন্দন জানাই। এখন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার ইশরাত হোসেন লিপ্টন স্যার। প্লিজ, আপনি আছেন স্যার? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, প্রশ্নটা কি ছিল আরেকবার স্যার? ধন্যবাদ স্যার। প্রশ্নটা ছিল এই যে ওষুধের মধ্যে আমরা অনেক রকমের মায়াজম দেখি। একটা ওষুধেরই 4 প্রকারের মায়াজম আছে, যেমন অ্যাসিড নাইট্রিক, আমরা সোরিক, সিফিলিটিক, সাইকোটিক, ইভেন কি টিউবারকুলারও দেখি। তো আমরা আসলে এইটা কিভাবে স্যার আইডেন্টিফাই করব যে রোগীটা দেখতেছি আমি সদৃশ ওষুধে ওষুধটা নাইট্রিক অ্যাসিড, কিন্তু তার যে মানে কোন ম্যানিফেস্টেশনে উঠে আমি এটাকে টিউবারকুলার মনে করব, বা কোন ম্যানিফেস্টেশনে এই ওষুধটাই আমি সাইকোটিক বা সিফিলিটিক কিংবা আমি সরে যাব। যেমন টিউবারকুলার আমরা দেখি যে টিউবারকুলার যখন প্রমিনেন্ট হয় তখন কিন্তু আমরা ওই টিউবারকুলিনাম বা ড্রোসেরা বা এই টাইপের ওষুধগুলোর দিকে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আমি দেখলাম নাইট্রিক অ্যাসিডটাই এটা কিংবা ক্যালকিরিয়াই এই রিকভার করে কিন্তু, এবং ক্যালকিরিয়াই এই ওষুধটাকে ইয়া করবে। ফলশ্রুতিতে আমরা কিন্তু অনেকেই মুভিং করি অন্য ওষুধের দিকে, মানে নির্দিষ্ট কিছু আমাদের গণ্ডির বাইরে আমরা যেতে চাই না। সিফিলিটিক মানে সিফিলিনাম, সাইকোটিক মানে থুজা, মেডোরিনাম বা এইরকম স্যার। সেই ক্ষেত্রে ক্যালকিরিয়াই ওই রোগীটাকে কিন্তু সেরে দিতে পারে যখন একটা সিফিলিটিক রোগী হয়। আমি কিভাবে বুঝবো যে এই রোগীটা ক্যালকিরিয়ারই রোগী, সিফিলিটিক, সাইকোটিক স্যার? এই আর কি। থ্যাংক ইউ স্যার। আপনার প্রশ্নটা আছে যে আসলে প্রশ্নটা এই কারণে আসছে, আমি বুঝতে পারছি যে ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে নেট্রামিউর কি করে কাজ করলো। ব্রেস্টে ফাইব্রয়েড টিউমার ক্ষেত্রে নেট্রামিউর কি করে কাজ করলো, এটা কোন মায়াজম বা কোন মায়াজমের রোগ বা কিরকম রোগ, আলোচনাটা দীর্ঘ হয়ে যায়। কালকে ইকবাল মজিদ স্যার আমাকে ফোন করছিলেন, আমাদের ইকবাল জিল্লুল মজিদ স্যার। স্যার একটা টপিক আমার কাছ থেকে নিয়েছেন, একটা প্রশ্ন ছিল তার। ওটা ছিল যে আমি থুজার লেকচারে, থুজার ক্লাসে বলেছিলাম ইমপিওর কোয়াটাস সম্পর্কিত কথা। হোয়াট ইজ ইমপিওর কোয়াটাস? আমরা যখন ভারত উপমহাদেশের বিভিন্ন বাংলা হোমিওপ্যাথিক বই দেখি তখন আমরা প্রায় পাই যে দূষিত সহবাস, এটার ব্যাখ্যা দেওয়া হয় যেমন মনে করেন বহুগামী নারীর সঙ্গে কোনো যে নারী বহুগামী তার সঙ্গে কোনো সুস্থ পুরুষের সঙ্গম বা পুরুষের সঙ্গম, এই সঙ্গমটাকে ইমপিওর কোয়াটাস হিসাবে বা দূষিত সহবাস হিসাবে বলছি। আমি থুজা আলোচনা করতে গিয়ে কথাটা আমি ভিন্ন মত পোষণ করেছি। আমি বলছি আমার কথাটা হলো এরকম যে মোহাম্মদ হেনিম্যান কি একবারও বলেছেন
যে এরকম যে প্রস্টিটিউটে যে নারীরা থাকেন বা যারা বহুগামী তাদের সঙ্গে সহবাসে মিলিত হওয়াটা হলো ইম্পিওর কয়টাস? একদম উত্তর হলো না। আপনারা যদি থুজার চ্যাপ্টারটা পড়েন মেচেমেটিকে পিউরায়, তাহলে সেখানে ইম্পিওর কয়টাসটা বারবার এসে দেখবেন। তাহলে হেনিম্যান কি এতই কনজারভেটিভ ছিলেন যে ওই রকম দোষে দুষ্ট কোন নারীর কথা বা ওই রকম দোষে দুষ্ট কোন পুরুষের কথা একটা মেডিকেল সায়েন্স আলোচনা করতে গিয়ে উনি স্পষ্ট বলতে পারবেন না, রাগ করে বলছেন? হেনিম্যান কি এই ক্ষেত্রে কি লজ্জাবোধ করেছেন? উত্তর হলো না। তাহলে ইম্পিওর কোয়ার্টাসটা যে আপনারা বলেন যে দূষিত সহবাস, অর্থাৎ একজন প্রস্টিটিউট মানে পতিতা বা বহুগামী নারীর সঙ্গে সহবাসটা হলো দূষিত সহবাস, এই সংজ্ঞাটা আপনারা কোথায় পেলেন? এটা কিন্তু একটা বড় বিশাল কোটি টাকার প্রশ্ন। কারণ এখানে যদি আমরা সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে না পারি, তাহলে হোমিওপ্যাথি যত সামনে আগাবো আমরা কিন্তু অন্ধকার থেকে অন্ধকার গহ্বরে ঢুকে যাব। সেই ক্ষেত্রে আমার এক্সপ্লানেশন হলো এটা যে আমি দেখেন এটা আমি আমার প্রায় 20-25 বছর ধরে এই চ্যাপ্টারটা পড়ছি এবং এই রিলেটেড বিষয়গুলো আমি পড়ছি। ওরা আমার কাছে যেটা প্রতিবাদ সেটা হলো যে সহবাসের পরে দুজন পার্টনারের যে কোনো দুজন অথবা যে কোনো একজন মারাত্মক অনুশোচনায় ভোগেন। কি জন্য অনুশোচনা হয়? তার সে যে ধর্ম বিলং করে সেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনুশোচনা, সে যে বিশ্বাস বিলং করে সেই বিশ্বাসের দিক থেকে অনুশোচনা, বা সে যে কালচার লালন করেন সেই কালচারের দিক থেকে অনুশোচনা যে আমার এই কাজটা ঠিক হয় নাই, এবং তীব্র অনুশোচনা বোধ করেন। এই অনুশোচনা বোধ যখন জন্মাবে তখন সেই সহবাসটা হলো ইম্পিওর কোয়ার্টাস। একদম পরিষ্কার। হেনিম্যান অবশ্যই এইটা বুঝাতে চেয়েছে, এবং এটার প্রশ্ন হলো যে কিভাবে বুঝলেন যে হেনিম্যান এটা বুঝাতে চেয়েছে? তাহলে হ্যাঁ, থুজার প্রবিং এ আসেন। থুজার প্রবিং এ কি বলছে? যে এটা প্রবিং এর সময় পাওয়া গেছে যে ডুমুর জাতীয়, ডুমুরের মতো আচিল জাত রোগসমূহ যেটা নন সাইকোটিক, ডুমুরের মতো আচিল জাত রোগসমূহ যেটা নন সাইকোটিক। আমার হুবহু কথাটা মনে নেই, এই মুহূর্তে মনে নেই, কিন্তু কথাটা এইটা, ডুমুরের মতো আচিল জাত রোগসমূহ যেটা সাইকোটিক না, অর্থাৎ গনোরিয়া সম্বোধ না। এইটা থুজার প্রবিজ্ঞে ডেভেলপ করলো। তাহলে আমরা সাইকোসিসকে যদি গনোরিয়ার জাত দোষ বলি, তাহলে এখানে তো সাইকোসিস নাই। প্রবিজ্ঞের সময় থুজা নামক বৃক্ষটা যে উপকরণ সমূহ এইটা খাওয়ানোর পরে যে রোগগুলা তৈরি হয়েছে, রোগগুলা সম্পূর্ণ গনোরিয়াবিহীন, গনোরিয়ার জাত এক ধরনের রোগ, কিন্তু ওটার মধ্যে গনোরিয়ার জীবাণু নাই। এবং এই রোগগুলা থুজা আরোগ্য করতে পারে যদিও সেটা গনোরিয়া সম্ভূত হয়। তাহলে এখানে থুজা এই রোগের লক্ষণগুলো তৈরি করতে পেরেছে, এটা নন সাইকোটিক। এখানে তো থুজা খাওয়া মানে দূষিত সহবাস না। এক। দ্বিতীয় কথা হলো এই যে অনুশোচনার কথা বললাম, তীব্র অনুশোচনার ফলে আমাদের ইনার যে একটা সিক্রেশন হয়, শরীরের অভ্যন্তরে যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়ার কারণে যে রোগগুলো সৃষ্টি হয় সেটা সাইকোটিক সদৃশ। এখানে সাইকোসিসের জীবাণু থাকতে পারে, নাও থাকতে পারে, বাট এটা যখন প্রবর্ধিত হয়, এই রোগগুলা পরিবেশটা যখন তৈরি হয় তখন বাহির থেকে অতি সহজে সাইকোসিসের গনোরিয়ার জীবাণু আমাদের শরীরে আস্তানা গাড়তে পারে, যেমন টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি। এক। এরপরে আপনার আসতে হবে নেট্রামিউটিকাম, যেটা এই সুমাইয়ার ওষুধ ছিল। নেট্রামিউটিকাম সম্পর্কে মোহাম্মদ হেনিম্যানও বলছেন এটা প্রধানত অ্যান্টিসরিক, বাট আমি নেট্রামিউটিকামকে অ্যান্টিসাইকোটিক ওষুধগুলোর মধ্যে একটা সেরা ওষুধ মনে করি। এবং কেন মনে করি সেই বিষয়টা আমি নেট্রামিউটিকামের যে আলোচনাটা করেছি তার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি। সম্ভবত 4,500 থেকে 5,000 বা 6 থেকে 8,000 ওয়ার্ডের আমার একটা আলোচনা ছিল।
পৃথিবীর প্রাচীনতম রোগগুলো বলতে সোরাকে বোঝানো হয়েছে। তো সেই ক্ষেত্রে নেটাবিউরের মধ্যে আমি বলেছি যে সোরা প্রাচীনতম রোগ নিঃসন্দেহে, সেটা হলো মানব সৃষ্টির আগে পর্যন্ত বা মানব সৃষ্টির সময় পর্যন্ত। এই সোরার যে কলুষিত একটা অবস্থা বা ডার্ক সাইড, এই ডার্ক সাইডটার কারণেই হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বিতাড়িত হয়েছেন, বেহেশতে থাকার যোগ্যতা হারিয়েছেন। তবে সোরার উৎপত্তিটা ওইখানে, কিন্তু পৃথিবীতে মাটিতে এই 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 মাটিতে আমাদের পৃথিবী নামক গ্রহটা যদি কোনো প্রাচীন রোগ থেকে থাকে সেটা হলো সাইকোসিস। কিভাবে বলেছি? যেমন লূত আলাইহিস সালামের সময় রেফারেন্সটা টেনেছিলাম, যে ওই সময় পৃথিবীতে প্রথম সমকামিতা দেখা দিছে, এর আগে ছিল না। এটা পবিত্র কোরআন শরীফ, বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সবগুলো এটা বর্ণিত আছে। ওটা আপনি ধর্মীয় গ্রন্থ হিসাবে তো আমরা গুরুত্ব দেবই, আর ইতিহাস গ্রন্থ ধরলেও এই তিনটে আপনাকে সেই তথ্যটা দিবে। এই সমকামিতা হলো সাইকোসিসের একদম মানে প্রাচীনতম রূপ, এবং সেটা লূত আলাইহিস সালামের সময় আসছে। আর পৃথিবীতে যে সোরা নামক ব্যাধিটা আসছে, এটা হিসাব করলে আপনি দেখবেন হযরত মূসা বা হযরত দাউদ আলাইহিস সালামের সময়। এটা বলা হয় যে আল্লাহ তাআলার গজব হিসাবে এই পীড়াটা মানুষের উপর নাজিল হয়েছে। সো আপনি এই ওষুধটা একেবারে ডেক্টামিউরিটিকাম একেবারে কমপ্লিটলি অ্যান্টিসাইকোটিক, কমপ্লিটলি অ্যান্টিসোরিক বা মোটি অ্যান্টিসিফিলিটিক না, এই কথা বলা যাবে না। এটা হলো যুক্তি। সব ওষুধের মধ্যে সব গুণ কম বেশি আছে, এক। দুই, 3 নম্বর কথা হলো আমরা ওষুধ দিয়ে থাকি কজেশন, মানে কারণ ভিত্তিক, মায়াজম ভিত্তিক, ডায়াথেসিস ভিত্তিক এবং কনস্টিটিউশনাল। কিন্তু আমি সালফার আলোচনায় বলেছিলাম, আমি দাবি করেছিলাম, ওইখানে আমার একটু ভুল হয়েছে, আমি দাবি করেছিলাম এই দাবিটা আমি বোধহয় প্রথম করেছি, কিন্তু আমাকে গত সপ্তাহে একজনে জানাইছে না, এটা আরো একজনে বলেছেন। এখন আমি জানি না আমি বলার পরে তিনি বলেছেন না আমি বলার আগে তিনি বলেছেন। সেমি কনস্টিটিউশন, কোন সময় একটা রোগীতে একটা কনস্টিটিউশন বিলং করার পরেও ঠিক আর একটা সেমি কনস্টিটিউশন সে ধারণ করতে পারে কিছু সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য বা খুব দীর্ঘ সময়ের জন্য। সেমি কনস্টিটিউশনের ব্যাখ্যাটা আমি সালফারের ক্লাসে দিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, তো এখন কি হলো, আর একটা কি হতে পারে, কোন সময় বিভিন্ন লেয়ার তৈরি হয়ে থাকে রোগীর মধ্যে। একটা রোগীর ব্রাইনিয়ার ছিল, তাকে ব্রাইনিয়ার দেওয়া হয়নি, এই ব্রাইনিয়ারটা সাপ্রেসড হয়ে আছে, বা স্টাফিসেক্রিয়ার কিছু অবস্থা ছিল, এইটা তাকে প্রয়োগ করা হয়নি, কিন্তু চিকিৎসা করতে করতে, আপনি ডিগিং করতে করতে, খনন করতে করতে গিয়ে দেখবেন যে স্টাফিসেক্রিয়ার একটা লেয়ার পেয়ে গেছে। অবশ্যই চিকিৎসক হিসেবে আমাদের চোখ, কান, ইন্দ্রিয় সমূহ এবং উপলব্ধির বিষয়টা একদম তরতাজা এবং খোলা রাখতে হবে। নেটাবিউটিকাম অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে বা অ্যান্টিসাইকোটিক রিমেডি হিসেবে ব্যবহার করা যায়, সেমি কনস্টিটিউশনাল হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কজেশনাল ওষুধ হিসেবে ব্যবহৃত হতে পারে। মনে রাখতে হবে নেটাবিউটিকামের কোনো বিষয় তার মনের সচেতন স্তর ভেদ করে কখনই সাবকনসিয়াস বা অর্ধচেতন বা অচেতন স্তরে যায় না। তার সমস্ত স্মৃতিগুলো সবসময় তিনি লালন করেন এবং তরতাজা লালন করেন। কনস্টিটিউশনালি যখন আমি ওষুধ ব্যবহার করব তখন মায়াজম ইজ নট ফ্যাক্টর, মায়াজম কোনো ফ্যাক্টরই না। যেমন সিপিলিনাম, বর্তমানে সিপিলিনাম কনস্টিটিউশনাল রিমেডি হিসাবে এস্টাবলিশড। সিপিলিনামটা আমরা দুই ভাবে ব্যবহার করি, একটা হলো কনস্টিটিউশনাল, আরটা হলো মায়াজমেটিক। মেডোরিনিয়ামের কনস্টিটিউশন স্টার্ট করে গেছে, এটা এখন এস্টাবলিশড। ইভেন টিউবারকুলিনামও কনস্টিটিউশনাল টিউবারকুলিনাম আছে, এবং মায়াজমেটিক তো বা ডায়াথেসিস গত তো আছে। আমরা যখন কোনো কনস্টিটিউশন পেয়ে যাব কোনো রোগীতে, তখন এটা কি সাইকোটিক মায়াজম না সিফিলিটিক মায়াজম, ইটস নাথিং, এটা আমার দেখার দরকার নেই। আমি করি না, আমি এটা বুঝতে চেষ্টা করি না। হ্যাঁ, বুঝতে চেষ্টা করি না একেবারে সেরকম না, ওটা পরে হবে। যতক্ষণ এই কনস্টিটিউশনটা অবস্থাটা তার আছে এবং সে বেনিফিট পাচ্ছে,
ততক্ষণ আমি অন্য চিন্তা করি না, যেখানে গিয়ে দেখি থেমে গেছে আর কাজ করছে না। কিন্তু ওই কনস্টিটিউশনারি যে অন্ধকার দিকগুলো সেগুলো রোগীর মধ্যে বিদ্যমান, দেন আমি মায়োজেমেটিক চিন্তাটা করবো। তাহলে এখানে মায়োজেমের কোনো ব্যারিয়ার আছে বা অন্য কোনো ওষুধ আসছে কিনা। বাট আমি যদি এইটা মনে করি যে না, এটা কনস্টিটিউশনটা ক্লিয়ার না, এর পেছনে মায়োজম কাজ করতেছে, তখন আমার মায়োজেমেটিক ওষুধ দিয়ে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। কয়েকদিন আগে আমি একটা দিছিলাম, ওই একটা রোগী, সুজিত বাবুর একটা রোগী দেখেছিলাম, তার সমস্ত শরীরে পচন ধরে গেছে। আমাদের ছোট্ট একটা গ্রুপ আছে, ওই গ্রুপেই ওইটা দিছি, এবং হোমিও স্টাডি গ্রুপে কেসটা আমি দিছি ভিডিও সহ। সেখানে তার রোগটা কমপ্লিটলি সোরিয়াসিস, কিন্তু তার ওষুধ হয়েছে সিফিলিনাম। একদিনে আধা ঘন্টার ব্যবধানে সিফিলিনাম অনেম খুবই সূক্ষ্ম মাত্রায় 2টা ডোজ, 1-1.5 মাসের মধ্যে তার ভয়াবহ যে স্কিন ডিজিজ, শরীরের পচনশীলতা, ছবি সহ দেওয়া আছে, 1.5 মাসের মধ্যে কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি সিফিলিটিক গ্রাউন্ডের উপরে, সিফিলিটিক মায়োজমের উপরও সোরিয়াসিস ডেভেলপ করতে পারে, সোরা গ্রাউন্ডের উপরও সিফিলিসের খত দেখা দিতে পারে মারাত্মকভাবে। এখন সিফিলিস হলে যে এটা সোরিক ওষুধ হবে না, বা মানে গ্রাউন্ডে যদি সাইকোসিস থাকে তাহলে অ্যান্টিসোরিক বা অ্যান্টিসিফিলিটিক ওষুধ যাবে না, বিষয়টা এরকম না। রোগী যেটা ডিমান্ড করতেছে আমার সেটা দিতে হবে। কিন্তু আমি যখন কোনো কনস্টিটিউশনাল কোনো ওষুধ, কনস্টিটিউশনাল কোনো ওষুধ খুঁজে পাবো না, দেন আমাকে মায়োজমের দিকে যেতে হবে, ধাক্কা মারি দেখি। ওই সোরিয়াসিসের রোগী আমি যখন স্পষ্ট বুঝতে পারছি যে সিফিলিটিক ব্যাকগ্রাউন্ডের রোগী, সিফিলিনাম অনেম, রোগীর অবস্থা খুব খারাপ ছিল, একটু সহনশীলতা থাকলে 10M বা 50M বা আমি CMও দিতে পারতাম, কিন্তু রোগীর অবস্থা খারাপ, এই মানে যখন তখন অবস্থা, মানে তখনও মরে যেতে পারতো, এরকম এত কাহিল। সো 1M 2টা ডোজ দেওয়া, সে ধীরে ধীরে ডেভেলপ করছে, তার কোনো স্পট নাই, অথচ সারা শরীরে 1 ইঞ্চি জায়গা তার খালি ছিল না। তো এইখানে এই মেয়েটার ট্রিটমেন্টে নেট্রাবিউর একটা সেমি কনস্টিটিউশন ডেভেলপ করেছে। তার লাইফের যে 10 বছরের যে জার্নি, বিশেষ করে তার বাবা মার বিচ্ছেদের পরে তার মধ্যে যে জিনিসটা ডেভেলপ করেছে সেটা হলো ইগনিশিয়া। কিন্তু ইগনিশিয়া নাই, ইগনিশিয়াটা আস্তে আস্তে ম্যাচিউর অবস্থায় এটা নেট্রাবিউরেটিকামের একটা সাব কনস্টিটিউশন ডেভেলপ করছে, এবং একই সঙ্গে তার ওই টিউমার গুলো ডেভেলপ করেছে। আমরা যখন তার সাব কনস্টিটিউশন সরিয়ে দিলাম, আজকে সে যে বিহেভিয়ার এবং আচরণ, কথাবার্তা আমার সঙ্গে কমপ্লিটলি একটা ইগনিশিয়া। এবং আমি ওখানে ভুল করি নাই, আমি নেট্রাবিউরেটিকাম তাকে দিয়েছি সহস্রতমিক, কিন্তু ওইটা বাদ দিয়ে ইগনিশিয়া 50M দিয়ে দিলাম। এবং আমি জানি যে এরপর তার হয়তো ইংলিশে আর একটা ডোজ লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু তার মূল কনস্টিটিউশনে যাবে, অথবা অন্য কোনো কনস্টিটিউশনাল ওষুধ বা কোনো ব্যারিয়ার থাকলে সেটা বেরিয়ে আসবে। মূল কনস্টিটিউশন হলো ক্যালকেরিয়া, এটা ক্যালকেরিয়া কার্ব হতে পারে, ক্যালকেরিয়া ফসফরিক হতে পারে, বা ক্যালকেরিয়ার কোনো প্রিপারেশন এসে যাবে, এবং যাবেই। এই যে এই বিশ্বাস থাকা কি, এটা চলনটা আমি বুঝতে পারছি। স্যার বোধহয় বুঝতে পারছেন বিষয়টা, যে মোটমাট বিষয় হলো আমরা যখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা করব, তখন মায়োজমের বিষয়টা আমাদের বাদ দিতে হবে, কারণ সিফিলিটিক মায়োজমের উপরে সাইকোটিক মায়োজমভুক্ত কোনো ওষুধ কার্যকর হতে পারে না। আমি ওই কথাটাই বলতে চাইছিলাম যে একটা রোগী, যেমন আপনি ক্যালকেরিয়ার কনস্টিটিউশন কিন্তু বলতেছেন স্যার, হ্যাঁ বলছি, কিন্তু ওষুধটা দিলেন নেট্রামিউর। তার মানে আমাদের সব সময় এই জায়গাটা খেয়াল করতে হবে যে রোগী যদি কনস্টিটিউশনালি আমরা পেয়ে যাই, তখন মায়োজমেটিক ইস্যুটা এখানে প্রমিনেন্ট না, মায়োজম তো ভেসে আসবে। এখন তো কিন্তু আবার এই যে অ্যাফোরিজম নাম্বার 209 এর মধ্যে যেটা হেনিম্যান স্যার বললেন যে এভাবে কেস টেকিং করে একটা অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে চিকিৎসাটা শুরু করবো, অথবা সদৃশ ওষুধ। তার মানে ওই যে অথবা সদৃশটাই হচ্ছে ওই মানে এই যে মানে কনস্টিটিউশনের উপরে, মানে ইয়ার উপরে একটা কনস্টিটিউশনাল একটা লেয়ার পড়ছে, মানে একটা লেয়ার পড়ছে, ওই লেয়ার
স্যার এটাই কি সেমি নেট্রামিউর- কনস্টিটিউশন বলতে? হ্যাঁ হ্যাঁ, নেট্রামিউর, সালফার, আর্সেনিক, এগুলাকে আমরা লেয়ার বলবো না। আচ্ছা কেন এরা যখন স্যার, আমি আত্মপ্রকাশ আমি করে, আমি ওই এইটাই কি স্যার ওই 209 এর যে সদৃশতম ওষুধের কথা বলতে একেবারে দিয়ে শুরু সেই করবা অথবা সদৃশতম ওষুধ, তার মানে আমি এখন সদৃশতম প্রমিনেন্ট ওষুধটাই- পাইছি, আমি হচ্ছে প্রমিনেন্ট পাইছি এই এখন নেট্রামিউর, এই জন্যই আমি এটাকে Correct, আনছি। correct, correct. আর এটা তো মানে বিচ্ছেদের পরে তো সে অলরেডি ইগনিশিয়া ছিল। নেট্রামিউর যেমন ক্যান্ট বলছে যে নেট্রামিউর যদি দীর্ঘদিন চলতে থাকে, ইগনিশিয়ার পরে নেট্রামিউর পরে সেপিয়ার, সেই কালি ছড়ানো, তখন কিন্তু সে খুব খিটখিটে মেজাজ, যদি এই অবস্থায় যদি আমরা তার খুব খিটখিটে মেজাজ পেতাম, কিংবা আপনার সেই কথা এই যে সেপিয়ার যে কালি ছড়ানো তার কথার মধ্যে জি, দিয়ে জি, যদি আমরা জি, সেরকম হ্যাঁ, হ্যাঁ। বাস্তি পেতাম, কিংবা একা যদি একেবারে রিজার্ভ হয়ে যেত কারোর সাথে, আমরা সেপিয়ার দিয়ে শুরু করতাম। হুম, হুম, স্যার হুম, ঠিক আছে কিনা স্যার? ঠিক আছে মানে স্যার। আমি বুঝতে তো এখানে আর কিছু ভুল করে করি না। স্যার, ইন্টারেস্টিং ব্যাপার, জি স্যার, জি স্যার। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি সিম্পলি কিছু কিছু ওষুধ আছে, যেমন রাস্টাক্স, তারপরে হলো গিয়া এলিয়াপসেপা, এইগুলো আপনি লেয়ার তৈরি করতে পারে, স্টাফিসিক্রিয়া, এইগুলো লেয়ার করতে পারে, কিন্তু নেট্রামিউটেরিয়ামের মতো এত ভারী একটা ওষুধ, খনিজ একটা ওষুধ, এ লেয়ার তৈরি করে না। এটা লেয়ার বলবো না, এটা যেটা তৈরি করে একটা কনস্টিটিউশনের উপরে আর একটা কনস্টিটিউশন এস্টাবলিশ করার চেষ্টা করে। এর চিকিৎসা না হলে নেট্রামিউর থেকে যেত এবং দীর্ঘদিন থেকে যেত, পরে হয়তো বা অন্য কোনো ওষুধে, গ্রাফাইটিস, সিপিয়া বা ওই ধরনের কোনো ওষুধে যেতে পারতো, বা ওই যে মানে ক্যান্সারিয়াস একটা মানে অবস্থা তার মধ্যে ডেভেলপ করতে পারতো। কিন্তু সেটা বলছি না, বলছি হলো গিয়া নেট্রামিউরের মতো ওষুধ, সালফারের মতো ওষুধ, ওই ক্যালকেরিয়ার মতো ওষুধ, এই যে বড় ধরনের ওষুধগুলো, কনস্টিটিউশনাল যে বড় বড় ওষুধগুলো, এই ওষুধগুলো কখনো লেয়ার তৈরি করে না, এটা একটা সেমি কনস্টিটিউশন তৈরি করে। কারণ প্রকাশ যখন পায় তখন তার সমস্ত মানে রূপ নিয়ে তার নিজস্ব স্বরূপে আত্মপ্রকাশ করে। সো আমি ওইটাকে বুঝাইতে চেষ্টা করছিলাম যে এক ধরনের সেমি কনস্টিটিউশন। জি স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। জি, মানে thank you, আমি sir. এইটাই আসলে এই রুমটার মধ্যে ওই যে কি আরোগ্য করতে হবে সেই জায়গাটায় আমাদের আসলে যেতে হবে পারফেক্টলি সেই ওষুধটাই, যে ওষুধটা ওই সময় ডিমান্ড করতেছে। আমরা রোগী লিপি বোঝা যাচ্ছে না ডাক্তার আব্দুল্লাহ হালিম রিপন স্যার, আপনার কোনো সাউন্ড আমরা পাচ্ছি না। আচ্ছা স্যার, এই যে কথা বলতে এখন বোঝা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনছি স্যার। যেই কথাটা বললাম যে আমাদের বর্তমান রোগীলিপি করতে গিয়ে আমি 2 ঘন্টা বা 5 ঘন্টা রোগীলিপি করলাম বা 10 ঘন্টা রোগীলিপি করলাম, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে যে আমাকে আগে চিন্তা করতে হবে যে কনস্টিটিউশনালি রোগীটা কি অবস্থায় আছে, সেটা দেখে যদি আমার তার মিলে যায়, তাইলে ওই যে তার অরিজিনাল কনস্টিটিউশন যেটা আছে সেটা থেকে বের হয়ে এখন একটা নতুন সেমি কনস্টিটিউশন তৈরি করছে, আমি তখন এই সেমি কনস্টিটিউশনটা দূর করলেই তার ভিতরের লেয়ার গুলো একটার পর একটা বের হইতে থাকবে। ওই কথাটাই হেনিম্যান বলছেন যে যে ওষুধটা সদৃশ আছে। জি স্যার, জি স্যার, আমি একেবারে ক্লিয়ার মোহাম্মদ হেনিম্যান এই কথাটাই বলছেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। জি জি, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম, রাত্র প্রায় 11টার কাছাকাছি। তো আমি সবাইকে অনুরোধ করব, আমরা আগামী ক্লাসে আবার আজকের অসমাপ্ত কথাগুলো শুনবো। তো তাকে যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা জানেন বাংলাদেশের হোমিওপ্যাথিক কাউন্সিলের পরীক্ষা আগামী 17 তারিখ শুরু হতে যাচ্ছে। আমাদের অনেক সদস্যরা এই পরীক্ষা অংশগ্রহণ করছে। আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একদল তরুণী এই হোমিওপ্যাথির উপর উৎসাহিত হয়ে তারা অংশগ্রহণ করছে, পরীক্ষা অংশগ্রহণ করছে, লেখাপড়া করছে। আশা করি হোমিওপ্যাথিক অবস্থানটা আমাদের ডাইনামিক হবে, সে প্রত্যাশা করে আজকের আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মতো অনেক অভিজ্ঞ চিকিৎসক আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের নূতনদের পিছনে অনেক জ্ঞান গর্ব কথা বলেছেন। আমি হৃদয় থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের প্রধান আলোচক ডাক্তার রুৎপরাণ স্যার, তাকে অভিনন্দন জানাই। এবং আজকের মতামত ব্যক্ত করেছেন আমার অত্যন্ত হৃদয়ের একজন স্যার, ডাক্তার ইরশাদ হোসেন লিপ্টন স্যার। জানি না স্যারের সাথে আমার পরিচয় কেবল 2 মাস হলো,
আমার কাছে যে এত বড় একটা স্বর্ণের খনি, এটা আমার জানা ছিল না স্যার। প্লিজ, তো স্যারকে পেয়ে আমি আমি অনেক ধন্য মনে করি। স্যারের অনেক কিছুই আমার কাছে খুব ভালো লাগে। এরপরে আমাদের অনলাইন মাধ্যমে চলে আসছেন আমাদের মাঝে ডাক্তার মোহাম্মদ হালিম রিপন স্যার, আব্দুল্লাহ ফিরোজ স্যার, এছাড়াও ডাক্তার এ কে মিজানুর স্যার আছেন। আজকে স্যারকে সময় দিতে পারলাম না, দুঃখিত, রাত্র 11টা বেজে গেছে। তো আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসটা আমাদের বন্ধ থাকবে ডিএসএমএস পরীক্ষার কারণে, এবং পরবর্তীতে আমরা আবার লিঙ্ক দিয়ে আমরা এরকম আয়োজন করব। এবং বিজ্ঞ স্যাররা যারা আছেন, আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে আমাদেরকে হোমিও জগতে একটু অগ্রগামী করে দেবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।